আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের কত পর্যন্ত করাইছিলাম? আচ্ছা 175, এই যে 175 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব, তাই না? জি 174 পর্যন্ত আমরা শেষ করছিলাম, 175 থেকে শুরু করব। ওকে, আচ্ছা শুরু করছি। হ্যাঁ ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দিই। একটি শ্রেণীর 20 জন ছাত্র এবং 30 জন ছাত্রী একটি বনভোজনের আয়োজন করলো। তার মানে একটা শ্রেণীতে 20 জন ছাত্র আছে, খেয়াল করেন 20 জন আছে ছাত্রী, 20 জন ছাত্রী এবং 30 জন আছে কি ছাত্র। এরা মিলে কি করছে? একটা বনভোজন মানে একটা পিকনিকের আয়োজন করছে। হ্যাঁ, একটা পিকনিকের আয়োজন করছে। এই পিকনিকের আয়োজন করার পরে দেখবেন যে পিকনিকের আয়োজনের শুরুতে সবার খুব উৎসাহ উদ্দীপনা থাকে, বাট যখন টাকা তোলা হয়, চাঁদা তোলা হয়, তখন দেখবেন যে কিছু সংখ্যক লোক কি হারায় যায়, মানে ওরা পিকনিকে আর কি অংশগ্রহণ করবে না। ঠিক আছে, এরকম দেখবেন সব জায়গায় কিন্তু আছে এরকম। তো এই যে 20 জন ছাত্রী এবং 30 জন ছাত্র এরা মিলে একটা পিকনিকের আয়োজন করছে। এবার দেখা গেল যে 30% ছাত্রী আর 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। তার মানে অংশগ্রহণ কিন্তু সবাই করেনি, খেয়াল করছেন? অংশগ্রহণ করছে ছাত্রীদের 30% আর ছাত্রদের 40% অংশগ্রহণ করছে। ওকে, এবার বলছে শতকরা কতজন ছাত্রছাত্রী বনভোজনে অংশগ্রহণ করলো। তাহলে কি নির্ণয় করতে বলছে? শতকরা কতজন ছাত্রছাত্রী, মানে মোট যে ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীর মধ্যে শতকরা কতজন বনভোজনে অংশগ্রহণ করছে। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আগে দেখতে হবে যে টোটাল স্টুডেন্টের মধ্যে কতজন বনভোজনে অংশগ্রহণ করছে, আগে সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ছাত্র কতজন বলেন তো? ছাত্র হচ্ছে 20 জন, 20 জন হচ্ছে ছাত্রী, 30 জন হচ্ছে ছাত্র, তাহলে ছাত্র হচ্ছে 30 জন। আচ্ছা, ছাত্র 30 জন, আর ছাত্রী কতজন? ছাত্রী যে প্রথমে ছাত্রী আছে কিন্তু ছাত্রী হচ্ছে 20 জন। ওকে, তাহলে টোটাল কতজন? টোটাল হচ্ছে এই 30 আর এই 20, টোটাল হচ্ছে 50 জন। তাহলে 30 প্লাস 20 ইজ ইকুয়াল টু 50 জন, এটা হচ্ছে মোট। ওকে, 50 জন। আচ্ছা, এখন কি করছে? 30% ছাত্রী বনভোজনে অংশগ্রহণ করছে, তার মানে ছাত্রী আছে হলো 20 জন। এই 20 জনের 30% বনভোজনে অংশগ্রহণ করছে, তাহলে বনভোজনে অংশগ্রহণ করছে তার মানে পার্টিসিপেন্ট। এই 20 জনের 20 জনই অংশগ্রহণ করেনি, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী, মানে ছাত্রীদের কতজন অংশগ্রহণ করছে। হ্যাঁ, তাহলে ছাত্রীদের কত পার্সেন্ট? ছাত্রীদের 30%, তার মানে এই যে ছাত্রী 20 জন, এই 20 জনের 30% অংশগ্রহণ করছে। তাহলে আমরা এই 20 জনের কি 30% বের করতে হবে। তাহলে 20 এর 30% মানে কি? 20 এর মানে গুণ 30% মানে 30/100। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 3 দুগুণে 6 জন। কয়জন? 6 জন। আচ্ছা, এখন এই যে ছাত্র 30 জন, এই ছাত্র 30 জনের মধ্যে কিন্তু 30 জন পার্টিসিপেন্ট না। এদের মধ্যে পার্টিসিপেন্ট কতজন? পার্টিসিপেন্ট কতজন? এই 30 জনের 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করছে, মানে এই 30 জনের 40% অংশগ্রহণ করছে। তাহলে আমরা এই 30 জনের 40% বের করব। তাহলে 30 জনের 40% মানে 30 এর মানে গুণ 40% মানে 40/100। ওকে, এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 3 4 12 জন। তার মানে ছেলে ছিল 30 জন, সেখান থেকে অংশগ্রহণ করছে 12 জন, মেয়ে ছিল 20 জন, সেখান থেকে অংশগ্রহণ করছে 6 জন। তাহলে টোটাল পার্টিসিপেন্ট কতজন? টোটাল পার্টিসিপেন্ট কতজন বলেন তো? টোটাল পার্টিসিপেন্ট এই 12 জন আর ওই 6 জন, 12 প্লাস 6 ইজ ইকুয়াল টু 18 জন। টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 18 জন। কিন্তু অঙ্কে চাইছে যে মোট ছাত্রছাত্রী, দেখেন শতকরা কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাহলে কিসের শতকরা চাইছে? কিসের শতকরা চাইছে? কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে সেই তাদের শতকরা, তার মানে যারা অংশগ্রহণ করছে তাদের শতকরা চাইছে। তার মানে আমাদের কতজন অংশগ্রহণ করছে তার শতকরা চাইছে। তাহলে কিসের শতকরা?
কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে তার শতকরা। তাহলে ঐকিক নিয়মে করলে কি করবেন, মোট হলো 50 জন, তাহলে লিখবেন 50 জনে অংশগ্রহণ করে 18 জন, একজনে অংশগ্রহণ করে কতজন, 100 জনে অংশগ্রহণ করে কতজন, উত্তর শেষ। আর যদি আমার ওই নিয়মে করতে চান তাহলে কি বলছিলাম, যার শতকরা বের করতে হবে সেটা উপরে। তাহলে এখানে কিসের শতকরা চাইছে, কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে তার শতকরা, তাহলে উপরে যাবে অংশগ্রহণকারীরা, তাহলে অংশগ্রহণকারী এই যে 18 জন উপরে। আর এই যে অংশগ্রহণকারী এটা কার সাপেক্ষে বের করতে হবে শতকরাটা, মোট ছাত্রছাত্রীর সাপেক্ষে, মানে 50 জনের সাপেক্ষে, তাই 50 নিচে শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 50 দিয়ে 100 কে কাটলে 2 বার, 18 দুগুণে 36, তার মানে 36% অংশগ্রহণ করেছে, ঠিক আছে 36%। ওকে, আর এই যে আমি এত কিছু এত ফর্মালিটিস মেইনটেইন করছি তাই মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, কিন্তু আপনি তো এত ফর্মালিটিস মেইনটেইন করবেন না, আপনি তো সব বুঝতেই পারতেছেন যে মোট হচ্ছে 30 আর 20 50 জন। এইবার এই ছাত্রী 20 জনের হচ্ছে কয় পার্সেন্ট, 30%, 20 জনের 30% দেখেই বোঝা যাচ্ছে 3 দুগুণী 6 জন। আর ছাত্র 30 জনের 40% দেখেই বোঝা যাচ্ছে 3 আর 4 3 4 12 জন। অতএব মোট অংশগ্রহণ করছে 12 জন আর 6 জন 18 জন। এখন অংশগ্রহণ করছে যা তার শতকরা চাইছে, তাহলে 18 যাবে উপরে আর মোট ছাত্রছাত্রী যাবে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, ঠিক আছে। এটা করতে তো এত সময় লাগবে না, আমরা ফর্মালিটিস মেইনটেইন করছি তাই অনেক কিছু লিখছি তাই সময় লাগছে। হ্যাঁ, দেখেন একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ, যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করে, তবে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করলো। তার মানে লাস্টে চাইছি ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করছে, মানে ব্রাঞ্চে যত কর্মচারী আছে মোট কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করছে। আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কই, ওখানে ছাত্রছাত্রী ছিল আর এখানে ব্যাংকের কর্মচারীরা, তাই না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আগের অঙ্কে যেমন ছাত্র ছিল 30 জন না কতজন আর ছাত্রী ছিল 20 জন, মানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া ছিল। এই অঙ্কে কিন্তু ব্যাংকে কতজন কর্মচারী আছে মোট সেটা দেওয়া নাই, তাহলে আমরা কি করব, ধরে নিব যে ব্যাংকের কর্মচারীর সংখ্যা 100 জন। তাহলে ধরে নিচ্ছি, এদিকে তাকান, এই যে 100 জন, ব্যাংকের কর্মচারীর সংখ্যা কতজন, 100 জন, ঠিক আছে। এই 100 জনের মধ্যে 60% কর্মচারী পুরুষ, তার মানে মেল কতজন, এই যে এম এ মেল কতজন, মেল হচ্ছে 60 জন, 100 60%, 100 60% মানে 60 জন। তাহলে বাকিগুলা কি ফিমেল, তার মানে মোট 100 থেকে 60 জন মেল বাদ দিলে ফিমেল কতজন, 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40 জন। তার মানে ফিমেলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40 জন। ওকে ফাইন, ঠিক আছে। এইবার কি বলছে, কর্মচারীদের মধ্যে মানে ব্যাংকে যে মোট কর্মচারী আছে তাদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করছে। তার মানে পুরুষ যে 60 জন আছে, এই 60 জন কিন্তু সবাই কিন্তু বনভোজনে অংশগ্রহণ করেনি, বনভোজনে অংশগ্রহণ করছে এই পুরুষদের 70%। তার মানে এখানে আমরা পার্টিসিপেন্ট করব, মানে অংশগ্রহণকারী পুরুষ কতজন, পুরুষদের মধ্যে অংশগ্রহণ করছে কতজন সেটা বের করব। পার্টিসিপেন্ট কতজন, এই 60 জনের মানে 60 এর কত পার্সেন্ট, এর মানে গুণ 60 জনের কত পার্সেন্ট, পুরুষ 60 জনের 70% হচ্ছে অংশগ্রহণ করছে, তাহলে 60 এর 70% মানে 60 এর মানে গুণ 70% মানে 70/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য শূন্য ক্যান্সেল, 6 সাথে 42 জন। তার মানে পুরুষ যে 60 জন আছে তার মধ্যে 42 জন অংশগ্রহণ করছে। এই মহিলাদের মধ্যে পার্টিসিপেন্ট কতজন, মহিলা যে 40 জন, এর মধ্যে 90% অংশগ্রহণ করছে। মহিলারা সবসময় বেশি আগ্রহী থাকে, মানে পিকনিকে অংশগ্রহণ করার জন্য, দেখবেন মেয়েদের উৎসাহ উদ্দীপনা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, তাহলে এই 40 জন মেয়ের মধ্যে, মহিলার মধ্যে 90% অংশগ্রহণ করছে, তার মানে 40 এর 90% হচ্ছে অংশগ্রহণ করছে। তাহলে 40 এর মানে গুণ 90% মানে 90/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, 4 9 36 জন। তাহলে মোট অংশগ্রহণকারী কতজন, এই 42 জন আর এই 36 জন যোগ করলে মোট অংশগ্রহণকারী, তার মানে টোটাল পার্টিসিপেন্ট। তাহলে 42 প্লাস হচ্ছে 36, তাহলে কত হচ্ছে 78, 78 জন। এই যে 78 জন অংশগ্রহণ করছে কতজনের, মোট কতজনের মধ্যে, মোটকে 100 ধরছিলাম, তার মানে 100 জনের মধ্যে 78 জন, তার মানে 78%। আলাদা করে পার্সেন্টেজ বের করা লাগবে না, কেন, কারণ আমার টোটাল যে 100 জন ধরে নিছিলাম,
এই জন্য 100 জনে 78 জন মানে 78%। আর যদি আপনি বের করতে চান যে শতকরা কতজন অংশগ্রহণ করছে, তাহলে কি করবেন, কিসের শতকরা বের করতেছেন, কতজন অংশগ্রহণ করছে সেই অংশগ্রহণকারীর শতকরা, তাহলে উপরে যাবে অংশগ্রহণকারী 78 জন উপরে। আর এটা বের করতে হবে মোট কর্মচারীর সাপেক্ষে মানে 100 জনের সাপেক্ষে, তাহলে 100 নিচে। আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, যেহেতু আমি মোট কর্মচারীকে 100 ধরে নিছিলাম তাই আলাদা করে পার্সেন্টেজ বের করা লাগবে না, এটাই পার্সেন্টেজ। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 78%। ওকে, বোঝা গেছে কি বিষয়টা? শীটের সাথে উত্তর না মিললে আমাকে কিন্তু সাথে সাথে বলবেন। এই যে 78% আমাদের অপশন এখানে আছে 78%। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। দেখে মনে হচ্ছে অঙ্কটা খুবই সহজ, কিন্তু একটু প্যাচ আছে, ছোট একটু প্যাচ আছে, ওই জায়গাটা একটু আমি ক্লিয়ার করব। একটি ক্লাবের 80% সদস্য পুরুষ। এবার হচ্ছে ক্লাব, এবার ক্লাব। একটি ক্লাবের 80% সদস্য পুরুষ। পুরুষ সদস্যদের 50 একটু সময় দেন। আচ্ছা, পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং 40 জন ব্যবসায়ী। ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? আচ্ছা, ওই ক্লাবের সদস্য সংখ্যা চাইছে। তাহলে দেখেন এখানে একটা কথা বলে দিচ্ছে, সেটা হলো একটা ক্লাবের 80% সদস্য পুরুষ, তার মানে একটা ক্লাবে কিছু পুরুষ সদস্য আছে, কিছু মহিলা সদস্য আছে, তাই না? তার মধ্যে 80% পুরুষ, এবং তাহলে বোঝা যাচ্ছে 20% মহিলা। 80% যেহেতু পুরুষ, তাহলে 20% কি মহিলা? না বললেও বুঝে নিতে হবে। পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং 40% না 40 জন। এটা কিন্তু সংখ্যা, ব্যবসায়ীদের সংখ্যা দেওয়া আছে, মানে ব্যবসায়ী কতজন তার এক্সাক্ট সংখ্যা দেওয়া আছে। ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? ওই ক্লাবের সদস্য সংখ্যা কত খেয়াল করেন। তাহলে আমরা ধরে নিব যে ওই ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 100 জন। আমরা জানি না, মানে 100%। এই 100 জন, এদিকে তাকান, এই 100 জনের 80% হচ্ছে পুরুষ, তার মানে হচ্ছে মেল হচ্ছে 100 জনের 80% মানে 80 জন। তাহলে বাকি 20%, তাহলে ফিমেল কত? ফিমেল হচ্ছে 100 জনের 20% মানে 20 জন। ব্যাস, এবার তাকান, এবার বলছে পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার। এদিকে তা পুরুষ সদস্যদের মানে পুরুষ যে 80 জন আছে, এই 80 জনের 50% ডাক্তার। তাহলে ডাক্তার কতজন? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার, এদিকে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার কত হবে? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো পুরুষ সদস্যদের 50% ডাক্তার, তার পুরুষ সদস্য হলো 80 জন, এই 80 জনের 50% মানে 40 জন। অথবা আপনি বের করবেন 80 জনের 50, 80 এর মানে গুণ 50% মানে 50/100। এটা কি ডাক্তার? এই যে ডাক্তার, এটা হলো ডাক্তার সংখ্যা। এবার প্লাস ইঞ্জিনিয়ার কতজন? এবং 30% পেশা ইঞ্জিনিয়ার, মানে এই 80 জনের মধ্যে 30% ইঞ্জিনিয়ার। বোঝাই যাচ্ছে এই 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 24। তারপরও করে দিচ্ছি, এই 80 জনের 80 এর মানে গুণ 30% মানে 30/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা যাবে 2 বার, এটা দিয়ে হচ্ছে 40 বার। তাহলে এখানে হচ্ছে 40 জন, আর এখানে 3 8 24, তার মানে ভাইয়া 64 জন। এই দিকে তাকান, এই 80 জনের মধ্যে 64 জন হচ্ছে কি বলেন তো? এই 80 জনের মধ্যে 64 জন হচ্ছে মানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। আর বাকি আছে কতজন? বাকি আছে কিন্তু 40 জন। খেয়াল করেন, বাকি আছে কিন্তু 40 জন যারা ব্যবসায়ী। এই যে যারা ব্যবসায়ী। এখন আমাকে কি করতে হবে জানেন? আমাকে এখন বের করতে হবে যে এই 64 জন হচ্ছে এই 80 জনের মধ্যে, তাহলে এই 64 জন আসলে পুরুষ সদস্যদের কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ পুরুষ, এদিকে তাকান, পুরুষের শতকরা, পুরুষের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার এর পার্সেন্টেজ কত? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ, তাহলে ডাক্তার প্লাস মানে সোজা কথা পুরুষের মধ্যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট সেটা আমরা বের করতেছি। কারণ পুরুষের মধ্যে 3 ক্যাটাগরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী। তাহলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার মিলে কত পার্সেন্ট সেটা বের করব। ওকে, তাহলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার মানে আমি পুরুষের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট, তাহলে কিসের পার্সেন্টেজ বের করতেছি? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের। সুতরাং ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার উপরে যাবে, মানে 64 জন উপরে যাবে। আর এখানে কিন্তু আমি বের করতেছি পুরুষদের মধ্যে, সুতরাং এই মোট লোকের সাপেক্ষে হিসাব করা যাবে না, পুরুষের সাপেক্ষে হিসাব করতে হবে। মানে পুরুষের সংখ্যা 80 জন, তাই 80 নিচে 100 দিয়ে গুণ শতকরার জন্য, এটা ক্যান্সেল।
8 8 64, 8 10 80%। ইয়েস, তার মানে হলো যে পুরুষ আছে সেই পুরুষের মধ্যে 80% আবার ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। তাইলে বাকি থাকে কয় পার্সেন্ট? দেখেন পুরুষ 3 ক্যাটাগরি, তার মধ্যে 2 ক্যাটাগরি ডাক্তার আর ইঞ্জিনিয়ারই 80%। তাহলে বাকি আছে কারা? ব্যবসায়ী। তাহলে সেই ব্যবসায়ী কয় পার্সেন্ট? 100% থেকে 80% বাদ দিলে 20% ব্যবসায়ী। আমি কি বুঝাইতে পারছি? অতএব 20% ইজ ইকুয়াল টু ব্যবসায়ী। এইটুক বুঝছেন কিনা বলেন? এই জায়গাটা অনেকে বোঝে না। 20% ইজ ইকুয়াল টু ব্যবসায়ী। কথা কি বুঝছেন? 20% ব্যবসায়ী, আর ব্যবসায়ীর সংখ্যা কত? 40। তার মানে আমি বলতে পারি 20% ইজ ইকুয়াল টু 40 জন। হ্যাঁ, দেখেন তাহলে 20% ইজ ইকুয়াল টু হলো 40 জন। 1% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 20। অতএব 100% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 20 ইন্টু 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, 2 আর 100 গুণ করলে 200 জন। এইবার আমাকে বলেন এই 200 জন কি? এই 200 জন কিন্তু মোট লোক না, এই 200 জন হলো মেল। মেল মানে পুরুষ, মানে সোজা কথা 20% ব্যবসায়ী ছিল। হ্যাঁ, আর এই যে বাকি 80%, এই বাকি 80% কি? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই জায়গাটা অনেকে না বুঝলে সমস্যা নাই। আপনি কি বুঝছেন যে 20% ব্যবসায়ী, 20% ব্যবসায়ী, তাহলে আপনি লিখবেন 20% ইজ ইকুয়াল টু হচ্ছে 40 জন। অঙ্কে দেওয়া আছে কারণ ব্যবসায়ী 40 জন বলা আছে। অতএব 1% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 20। অতএব 80% ইজ ইকুয়াল টু কত? কেন 80% বের করতেছি? যেহেতু ডাক্তার আর ইঞ্জিনিয়ার মিলে 80%, এই জন্য 40 ইন্টু 80 ডিভাইডেড বাই 20। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা দিয়ে 2 বার, 80 দুগুণে 160। তাহলে 160 জন কি? 160 জন হচ্ছে এই 80%, মানে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার 160 জন। তাহলে ব্যবসায়ী কতজন? 40 জন। তাহলে এই ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার, এই যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস বিজনেসম্যান, এটা হলো 160 জন প্লাস এই যে এটা মিলে 160 বের করলাম, আর বিজনেসম্যান 40 জন দেওয়া ছিল, তার মানে 200। এই 200 জন হলো কেবল পুরুষ বের হয়েছে। ক্লাবের সদস্য সংখ্যা মানে মহিলা সহ বের করতে বলছে। তার মানে এই 200 জন হচ্ছে পুরুষ বের হলো কেবল, মানে পুরুষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে পুরুষ হলো 200 জন, আর পুরুষ ছিল কত পার্সেন্ট? 80%। তার মানে টোটাল জনসংখ্যার এই 80% হলো এই 200 জন। এবার আমরা মোট জনসংখ্যা বের করব, মানে ক্লাবের মোট সদস্য বের করব। কথা কি বুঝছেন? তাহলে আপনি লিখবেন, তাহলে এটা কি? এই 200 জন কত পার্সেন্ট? পুরুষ, মানে 80%। কিন্তু এর মধ্যে তো 20% মহিলাও আছে। তাইলে আমরা এখন লিখবো 80% ইজ ইকুয়াল টু 200 জন। ওকে, 1% ইজ ইকুয়াল টু 200 বাই 80, আর মহিলা যে 20%, তাহলে 20% ইজ ইকুয়াল টু 200 বাই 80 ইন্টু হলো 20। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এটা দিয়ে যাবে 4 বার, এই 4 দিয়ে 4 পাশে 20, আর একটা শূন্য 2, 50। তার মানে 20% ইজ ইকুয়াল টু 50 জন, মানে মোট জনসংখ্যার। তার মানে মহিলা হলো 20%, মানে মহিলা। হ্যাঁ, তাহলে মহিলা হলো 50 জন, আর এই যে তিন ক্যাটাগরির পুরুষ মিলে হচ্ছে 200 জন। তাহলে টোটাল জনসংখ্যা হচ্ছে, মানে টোটাল ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে এই 200 আর এই 50, তার মানে 250। তাহলে টোটাল হচ্ছে 250 জন। তাহলে উত্তর হচ্ছে মোট সদস্য 200 প্লাস 50 ইজ ইকুয়াল টু 250 জন। আপনারা কি বুঝছেন এই জায়গাটা? অনেকে কিন্তু মানে সোজা কথা একটু প্যাচ আছে অঙ্কে। হ্যাঁ, একটু প্যাচ আছে। মানে প্রথমে হচ্ছে এই যে পুরুষের সংখ্যা দিয়ে আছে 40 জন, সরি ব্যবসায়ী 40 জন, ওই 40 জন থেকে আর ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার এরা কতজন সেটা বের করতে হবে। ওই 40 জন থেকে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার কতজন সেটা বের করতে হবে। তাহলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার বেড়ে গেল, ব্যবসায়ী 40 জন দেওয়া আছে, তাহলে এটা যোগ করলে মোট পুরুষ পেয়ে গেলাম। আর পুরুষ মানে কত পার্সেন্ট? 80%। তাহলে 80% ইজ ইকুয়াল টু এত হলে 20% কত, মানে মহিলার সংখ্যা কত। তারপর পুরুষ মহিলা যোগ করলে ক্লাবের মোট সদস্য চলে আসবে। না বুঝলে আমি আরেকবার বলবো, প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন। না বুঝলে আরেকবার বোঝাবো, রেসপন্স করবেন কাইন্ডলি। এই অঙ্কটা একটু মানে ট্রিকি, মানে ওই যে ব্যবসায়ীর সংখ্যা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারের সংখ্যাটা বের করে নিতে হয়, এই আর কি। আপনি ধরে নিবেন যে ক্লাবের সদস্য সংখ্যা 100 জন। যেহেতু ক্লাবের সদস্য সংখ্যা প্রথমে কতজন ছিল দেওয়া নাই, তাই আমরা ধরে নিলাম 100 জন। এই 100 জনের মধ্যে মেল হচ্ছে 80%, 100 জনের 80% মানে 80 জন।
তাহলে মেল যদি 80 জন হয় তাহলে ফিমেল কতজন বুঝে নিতে হবে, 100 জনের 20%, তার মানে 20 জন। এইটুকু আশা করি বুঝতে পারছেন। এই 80 জন মেলের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজনেসম্যান আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, কথা কি বুঝতে পারছেন? এর মধ্যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো পুরুষদের মধ্যে, দেখেন পুরুষ সদস্যদের 50% ডাক্তার, তার মানে পুরুষ যে 80 জন এদের 50%, 80-র 50% কত? 80-র 50% মানে অর্ধেক, 40 জন। 40 জন, তাহলে 80-র 50% এইভাবে 80 50% মানে ইন্টু 50 ডিভাইডেড বাই 100। এটা কি? এটা হলো ডাক্তারের সংখ্যা। আমি ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার একসাথে বের করতেছি, প্লাস ইঞ্জিনিয়ার কত? ইঞ্জিনিয়ার হচ্ছে এই 80 জনের কত পার্সেন্ট? 30%, তাহলে 80 এর 30%, এর মানে গুণ 30% মানে 30/100। এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, এটা দিয়ে এটা যাবে 2 বার, এটা দিয়ে এটা যাবে 40 বার। তাহলে এলো 40 জন, আর এখানে 3 আসছে 24, তাহলে 40 প্লাস 24 ইজ ইকুয়াল টু 64। তার মানে এই যে 80 জন ডাক্তার আছে, এই 80 জন ডাক্তারের মধ্যে 64 জন, সরি 80 জন যে পুরুষ আছে, এই পুরুষের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার 64 জন। এখন আমরা বের করবো কি জানেন? আমরা বের করব এই ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার মিলে পুরুষ সদস্য সংখ্যার কত পার্সেন্ট ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার। এদিকে তাকান, পুরুষ সদস্য সংখ্যার কত পার্সেন্ট ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার, এটা বের করব। কেন এটা বের করবো? এর কারণ আছে। কারণ আমরা কিন্তু ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের অ্যাকচুয়াল সংখ্যা জানি না। এই 64 কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা না, এটা ধরে নেওয়া সংখ্যা। তাহলে অ্যাকচুয়াল কতজন এটা বের করতে গেলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার মিলে শতকরা কতজন আছে সেটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার মানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের শতকরা বের করতেছি। তাহলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে যায়। তাহলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের শতকরা, তাহলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার 64, তাহলে 64 উপরে গেল। আর সদস্য আছে কতজন? মোট 80 জন, তাহলে 80 নিচে। মানে পুরুষদের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট সেটা বের করতেছি, কথা কি বুঝছেন? ওকে, তাহলে এটা নিচে আসলো। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 আর এই 0 ক্যান্সেল, 8 8 64, 8 আর 10 গুণ করলে 80%। মানে হচ্ছে পুরুষদের মধ্যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলো 80%। তাহলে পুরুষদের মধ্যে ব্যবসায়ী কত পার্সেন্ট? কারণ পুরুষ তো 3 ক্যাটাগরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী। তাহলে পুরুষদের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার হলো 80%। এটুকু বুঝছেন আশা করছি। মানে এই পার্সেন্টেজটা আমি বের করতেছি পুরুষদের মধ্যে, মোট লোক সংখ্যার মধ্যে না, ঠিক আছে? তাহলে পুরুষদের মধ্যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট? 80%। তাহলে ব্যবসায়ী কত পার্সেন্ট? এই যে বিজনেসম্যান, তাহলে বিজনেসম্যান 80% যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে বাকি 20% কি? বিজনেসম্যান। তার মানে বিজনেসম্যান 20%, বিজনেসম্যান 20%। আর বিজনেসম্যানের সংখ্যা দেওয়া আছে কত? 40 জন। তার মানে এই 20% ওই 40 জনকে রিপ্রেজেন্ট করছে। তাই আমরা লিখতেছি 20% ইজ ইকুয়াল টু 40 জন, 1% ইজ ইকুয়াল টু 40/20 এবং 80% ইজ ইকুয়াল টু। অনেকে বলবেন কেন 80% বের করতেছেন 100 না বের করে? কারণ আমরা ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ 80, ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের সংখ্যা কত জানি না। তাই ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার যেহেতু 80%, তাই আমি 80% বের করতেছি, মানে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারের সংখ্যাটা বের করতেছি, কথা বুঝছেন? তাহলে 80% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 20, এই পাশে 80, এটা দিয়ে যাবে 2 বার, 2 আর 80 গুণ করলে 80 দুগুণে 160। তার মানে 80% ইজ ইকুয়াল টু 160 জন। আর এই 80% বলতে এই যে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারকে বোঝাচ্ছি। তাহলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার হচ্ছে 160 আর বিজনেসম্যান আছে 40। তাহলে ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস বিজনেসম্যান মানে কি? পুরুষ। তাহলে পুরুষ কত? তাহলে মেল ইজ ইকুয়াল টু কি? ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস বিজনেসম্যান। এই ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার মিলে 160 আর বিজনেসম্যান 40, তার মানে 200 জন। তার মানে 200 জন, তার মানে পুরুষ হলো 200 জন। এখন আমাকে বলেন এই পুরুষটা মোট জনসংখ্যার কত পার্সেন্ট? মোট জনসংখ্যার 80%। একটি ক্লাবে 80% সদস্য পুরুষ, তার মানে এই 200 জন এই 80% কে রিপ্রেজেন্ট করছে। এখন মোট জনসংখ্যায় চলে গেছে কিন্তু। তার মানে 80% ইজ ইকুয়াল টু 200 জন। তাহলে আমার তো ওই ক্লাবের মোট সদস্য বের করতে গেলে তো পুরুষও লাগবে, মহিলাও লাগবে। কেবল পুরুষ সংখ্যা বের করলাম, এবার মহিলার সংখ্যা বের করব। তাহলে এই পুরুষ সংখ্যা মোট জনসংখ্যার কত পার্সেন্ট? 80%। তাহলে আমরা লিখবো 80% ইজ ইকুয়াল টু 200 জন। এবার তাকান প্লিজ, 80% ইজ ইকুয়াল টু 200 জন, 1% ইজ ইকুয়াল টু 200/80। আর মহিলা যেহেতু 20%, তাই আমরা 20% এর মান বের করবো। তাহলে 20% ইজ ইকুয়াল টু 200/80 ইন্টু হলো 20। ওকে, এইটা দিয়ে যাবে 4 বার, আর 4 দিয়ে 20 এর মধ্যে 5 বার, আর একটা শূন্য 50। তাহলে 20% ইজ ইকুয়াল টু 50। আরে 20% 50, আর এই 20% মানেই তো মহিলা। তার মানে মহিলা 50 জন আর পুরুষ কত জন? 200 জন। তাহলে টোটাল সদস্য কত? মহিলা প্লাস পুরুষ 200 প্লাস 50 ইজ ইকুয়াল টু কত? 250 জন।
তাহলে মহিলা প্লাস পুরুষ হচ্ছে 250 জন। আশা করি বুঝতে পারছেন। আপনার প্রথম কাজ হচ্ছে পুরুষ সংখ্যা বের করে ফেলা, তারপরে আপনি মহিলা সংখ্যা বের করতে যাবেন, ঠিক আছে? না, রাতে ক্লাস হবে না, রাতে পেইড ব্যাচের ক্লাস হবে না। এই যে শুক্রবারে তো ক্লাস হওয়ার কথা না, গতকাল যে ক্লাসটা মিস হয়েছে এটা নিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, রাতে ক্লাস হবে না, পেইড ব্যাচের ক্লাস হবে না রাতে। রাতে আমাদের নিবন্ধন পরীক্ষার যে ফ্রি ক্লাস হয় ওই ক্লাসটা হবে, ঠিক আছে? দেখেন, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা তো অঙ্কেই বলা আছে, কেন বুঝবেন না কেন? অঙ্কেই তো বলা, আপনি অঙ্ক পড়েন নাই তো তাহলে। এই যে এখানে কি লিখছে, পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং 40 জন ব্যবসায়ী। এখানে প্রথমেই তো পুরুষ সদস্যদের কথা বলছে, অঙ্ক ভালো করে পড়তে হবে ভাইয়া। এই যে পুরুষ সদস্যদের 50% ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার, 40 জন ব্যবসায়ী, তো প্রথমেই তো বলে দিচ্ছে যে পুরুষ সদস্যদের মধ্যে। তাহলে ওরা যে পুরুষ, এটা কে না বুঝবেন কেমনে? দেখেন, কবির তার আয়ের 80% খরচ করে। আপনি আগে শতকরার প্রথম ক্লাসগুলো দেখবেন, এইভাবে ক্লাস করে কিন্তু উপকৃত হবেন না। আপনি কালকে জয়েন হয়েছেন, আমার যতদূর মনে পড়ছে কালকে রাতে আপনি ভর্তি হয়েছেন সোহেল রানা। একটা ক্লাস, একটা চ্যাপ্টার যখন শুরু করবেন, এটা আজকে 11 নম্বর ক্লাস, আপনি 11 নম্বর ক্লাস হুট করে দেখলে পরে বুঝতে পারবেন ভালোভাবে। এগুলো তো অনেক বেসিক পড়াইছি, তাই না? কবির তার আয়ের 80% খরচ করে। যদি তার আয় 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পায়? অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন 3-4 বার আসছে। হ্যাঁ, দেখেন, কবির তার আয়ের 80% খরচ করে। যদি তার আয় 50% বৃদ্ধি পায়, যদি তার আয় 50% বৃদ্ধি পায় মানে কি? মানে পূর্বে যে আয় ছিল, বর্তমান আয় তার চেয়ে 50% বেড়ে যাবে। আয় বাড়বে 50%, আয় বাড়ছে, ব্যয় বাড়বে না। আপনার যখন ইনকাম বাড়বে তখন আপনার নতুন নতুন চাহিদা তৈরি হবে। ইনকাম বাড়লে কি হয়? নতুন নতুন চাহিদা তৈরি হয়, তখন মানুষের ব্যয়ও বেড়ে যায়, তাই না? যত আয় হবে তত ব্যয় হবে। আয় 50% বাড়ছে, ব্যয় তার 25% বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে মানে সেভিংস কত বৃদ্ধি পাবে? আচ্ছা, যেহেতু এখানে তার ইনকাম, মানে তার প্রথমে তার ইনকাম কত ছিল সেটা দেওয়া নাই, তাহলে ধরে নিব যে প্রাথমিক ইনকাম 100 টাকা। এই যে শুরুতে তার ইনকাম হলো 100 টাকা, এই যে ধরি তার প্রাথমিক ইনকাম 100 টাকা। তাকাবেন প্লিজ, এটা হচ্ছে ইনকাম বৃদ্ধির আগে 100 টাকা ইনকাম। তাইলে 80% খরচ, এদিকে দেখেন 80% খরচ, খরচের ইংলিশ হলো এক্সপেন্ডিচার, ইএক্স দ্বারা আমি এক্সপেন্ডিচার বোঝাচ্ছি। তাইলে 100 টাকা ইনকাম করলে 80% যদি খরচ করে, তার মানে 100 টাকার 80% মানে 80 টাকা খরচ করে, তার মানে এক্সপেন্ডিচার 80 টাকা। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এখানে সেভিংস কয় টাকা বলা থাকবে না, আপনাকে বুঝে নিতে হবে। 100 টাকার 80 টাকা খরচ করলে 20 টাকা সেভিংস, এটা আপনাকে বলে দিবে না, বুঝে নিতে হবে। তাহলে এই পাশে আমি লিখলাম সেভিংস, এসএভি দ্বারা সেভিংস প্রকাশ করতেছি। 100 টাকার 80 টাকা খরচ করে, তাহলে 20 টাকা সেভিংস, তার মানে 100 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 20। তার মানে সেভিংস কত? 20 টাকা। এইটা হলো তার বেতন বৃদ্ধির পূর্বের অবস্থা। এদিকে তাকান প্লিজ, এটা হলো তার বেতন বৃদ্ধির পূর্বের অবস্থা। কথা কি বুঝছেন? এইবার প্রশ্ন হলো বেতন বৃদ্ধির পূর্বের অবস্থা কিন্তু এত। এখন একটা বিষয় খুব মনোযোগ দেন প্লিজ, এইবার হচ্ছে নিউ ইনকাম। নিউ ইনকাম, নিউ ইনকাম ইজ ইকুয়াল টু কত হবে আপনারা বলেন? আগে ইনকাম ছিল 100, অঙ্কে বলছে ইনকাম 50% বৃদ্ধি পাইছে। এই যে ইনকাম 50% বৃদ্ধি পাইছে, কার 50%? পূর্বে যে ইনকাম ছিল সেই ইনকামের 50%। পূর্বে ইনকাম 100 টাকা ধরে নিছি, তাহলে বর্তমান ইনকাম হলো আগের 100 তো আছেই, এর সাথে আবার এই 100 এর 50% মানে 50 টাকা বৃদ্ধি, মানে যোগ হবে। তাহলে নিউ ইনকাম হচ্ছে 150 টাকা। এইটুকু বুঝছেন কিনা? এই নিউ ইনকামকে এখন সে আবার, এদিকে তাকান, এই যে নিউ ইনকাম, এখন নিউ এক্সপেন্ডিচার, এদিকে তাকান, নিউ এক্সপেন্ডিচার, কারণ নতুন ইনকাম এখন নতুন খরচ, যে এখন খরচ করতেছে কত? নিউ এক্সপেন্ডিচার কত হবে বলেন তো? নিউ এক্সপেন্ডিচার কি? খরচ তার 25% বৃদ্ধি পাইছে, মানে কি খরচ আগে যেটা ছিল সেই টাকা তো খরচ হয়ই, মানে এই 80 টাকা তো খরচ হচ্ছেই, এখন আরো 25%, মানে কার 25%? এই 80 এর 25%, খরচ 25% বৃদ্ধি পাইছে, মানে পূর্বে যে খরচ ছিল সেই খরচের 25% বৃদ্ধি পাইছে। এই 100 এর 25% না, এখানে ভুল করে ফেলবে। খরচ 25% বৃদ্ধি পাইছে মানে আগে যে খরচ হতো সেই খরচের 25% বাড়ছে, তার মানে আগে যে খরচ হতো সেটা তো হচ্ছেই, সাথে ওই খরচের আরো 25% বৃদ্ধি পাচ্ছে। তার মানে বর্তমান খরচ আগের 80, তো আগের খরচ 80, এটা তো হচ্ছেই,
সাথে এই 80 এর 25% বাড়তেছে, তাহলে 80 এর 25%, 80 এর মানে গুণ 25% মানে 25/100। ক্লিয়ার? 4 25 100, 4 20 80, তাহলে বর্তমান খরচ 80 আর 20 100 টাকা। এদিকে তাকান, বর্তমান খরচ 100 টাকা, নিউ এক্সপেন্ডিচার 100 টাকা। বুঝছেন কিনা বলেন? কিন্তু ভাইয়া নিউ ইনকাম কত? নিউ ইনকাম তো 150। তাহলে নিউ খরচ মানে নতুন ইনকাম 150, নতুন খরচ 100, তাহলে নতুন সেভিংস কত? নিউ সেভিংস, নিউ সেভ কত? নিউ ইনকাম 150 থেকে নিউ খরচ বাদ দিলে নিউ সেভিংস আসবে, তার মানে 150 টাকা এখন ইনকাম হয়, 100 টাকা খরচ হয়, তাহলে 150 থেকে 100 বাদ দেন, তার মানে 50 টাকা, তার মানে নতুন সেভিংস 50 টাকা। এইটুক বুঝছেন কিনা বলেন? এই জায়গাটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। নতুন সেভিংস 50 টাকা, তাহলে সেভিংস আগে কত ছিল? সেভিংস আগে ছিল 20 টাকা, এখন কত? 50 টাকা, 50 টাকা। তাহলে সেভিংস বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। দেখেন, সঞ্চয় বৃদ্ধি, তাহলে বর্তমান সঞ্চয় 50, আগের সঞ্চয় 20, তাহলে সঞ্চয় বৃদ্ধি হচ্ছে 30 টাকা। অঙ্কে কি চাইছে? অঙ্কে চাইছে কি বলেন তো? তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে কিসের শতকরা? সঞ্চয় বৃদ্ধির শতকরা, সঞ্চয় বৃদ্ধির শতকরা। তাহলে কিসের শতকরা বের করতে হবে? সঞ্চয় বৃদ্ধির শতকরা। এদিকে তাকান, তাহলে সঞ্চয় শতকরা বৃদ্ধি পাবে, লিখবেন যে সঞ্চয় শতকরা বৃদ্ধি পাবে ইজ ইকুয়াল টু, তাহলে কিসের শতকরা চাইছে বলেন? সঞ্চয় বৃদ্ধির শতকরা। এদিকে তাকান, এদিকে তাকান, সঞ্চয় বৃদ্ধির শতকরা। যার শতকরা বের করতে বলবে সেই জিনিসটা উপরে যায়, যার সাপেক্ষে শতকরা বের করতে হয় সেটা নিচে যায়। শতকরার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, রাইট? তাহলে এই যে 30 টাকা বৃদ্ধি পাইছে, মনে রাখবেন সব সময় সবকিছু হিসাব করতে হয় পূর্বের অবস্থার সাপেক্ষে। তাহলে আমার কথা হলো, তাহলে আমার বের করতে হবে হচ্ছে সঞ্চয় বৃদ্ধির শতকরা। তাহলে সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে, তাহলে উপরে কি যাবে? যেহেতু সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করবো, তাহলে সঞ্চয় বৃদ্ধি যাবে উপরে, সঞ্চয় বৃদ্ধি হচ্ছে 30 টাকা উপরে। আর এই যে সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতেছে, এটা হিসাব করতে হবে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে, পূর্বের মোট ইনকামের সাপেক্ষে না। সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতেছেন, সেটা সঞ্চয় বৃদ্ধির মানে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে, মোট ইনকামের সাপেক্ষে না। সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হয় পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে। তাহলে পূর্বের সঞ্চয় কয় টাকা? 20 টাকা, তার মানে 20 টাকার সাপেক্ষে, এই জন্য 20 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটা যাবে 5 বার, 5 30 150, তার মানে 150%। আবার বলছি, সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে। বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি বলেন। খুবই সহজ, আমি বারে বারে বোঝাচ্ছি, একবারই তো বুঝতে হবে, বোঝাচ্ছি তাই টাইম লাগতেছে। আপনি তো শুরুতেই ধরবেন 180 টাকা খরচ, 20 টাকা সেভিংস, নতুন ইনকাম 50% বাড়ছে, তাহলে আগের 100 আর 100 50% হবে 50 টাকা, 150 টাকা। এই নতুন ইনকাম, এখন নতুন খরচ কত? আগের 80 টাকা তো খরচ হতো, এটা তো হচ্ছেই, সাথে এই 25% খরচ বৃদ্ধি, মানে আগের খরচের 25% এর সাথে যোগ হয়ে নতুন খরচ 100 টাকা। তাহলে নতুন সেভিংস কত? 150 টাকা নতুন ইনকাম, নতুন খরচ 100 বাদ দিলে 50 টাকা। তাহলে সেভিংস আগে ছিল 20, এখন 50, তাহলে বাড়ছে কত? 50 মাইনাস 20, 30 টাকা। এই যে 30 টাকা বাড়ছে, এটা কোনটা? কার সাপেক্ষে? আগের সঞ্চয়ের সাপেক্ষে। সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করব, অবশ্যই যার শতকরা বের করবেন সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে এখানে সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতেছি, তাহলে সঞ্চয় বৃদ্ধি উপরে, মানে সঞ্চয় বৃদ্ধি 30 টাকা উপরে। আর এই সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে, মোট ইনকামের সাপেক্ষে না। কারণ সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতেছেন, তাহলে নিশ্চয়ই সঞ্চয়ের সাপেক্ষেই করতে হবে, তাই না? হ্যাঁ, যার সাপেক্ষে বের করবো সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এবার পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এটার উত্তর আপনারা দিবেন, আমি বিরতি দিলাম 30 সেকেন্ড, পানির বিরতি, আপনারা উত্তর দেন এটার।
কি অবস্থা সবার? খায়ের তার আয়ের শতকরা 60% খরচ করে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে খরচ আরো 20% বাড়িয়ে দিল। এতে তার সঞ্চয় শতকরা কি কত পরিমাণ বাড়বে বা কমবে? %20 বৃদ্ধি বলছেন। আচ্ছা আমরা ট্রাই করি। যেহেতু তার ইনকাম কত ছিল, প্রথমে যে 60% খরচ করে তার ইনকাম কত ছিল দেওয়া নাই, তাই ধরে নিতে হবে ইনকাম ছিল 100 টাকা। তাহলে ইনকাম 100 টাকা, 100 টাকা আয়। এই যে আয় 100 টাকা, এই 100 টাকার মধ্যে খরচ কত, এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার হচ্ছে 60%, তাহলে 100 টাকার 60% মানে 60 টাকা। তাহলে খরচ 60 টাকা হলে সেভিংস কত? 100 থেকে 60 বাদ দেন, 40 টাকা। 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40 টাকা সেভিংস। এবার কি হচ্ছে, নিউ ইনকাম, ইনকাম বৃদ্ধি পাইছে। তাহলে নিউ ইনকাম কত হবে? নিউ ইনকাম কত বলেন? আগে 100 টাকা ছিল ইনকাম, আর ইনকাম বাড়ছে কত? বাড়ছে হচ্ছে 20%, নাকি 32% বাড়ছে। তার মানে বর্তমান ইনকাম 100, আর ইনকাম যে বাড়ছে এটা নিশ্চয়ই পূর্বের ইনকামের সাপেক্ষে বাড়ছে। তাহলে পূর্বের ইনকাম 100 ছিল, তাহলে 100 32% মানে 32। তাহলে নিউ ইনকাম 132। এই যে নিউ ইনকাম 132, এই 132 টাকা থেকে এখন নিউ এক্সপেন্ডিচার, নতুন খরচ। ইনকাম বেড়ে গেছে, এখন খরচ আর আগের মতো নাই, এখন খরচ বেড়ে গেছে। তাহলে নিউ এক্সপেন্ডিচার কত হবে? আগের যে খরচ ছিল সেটা তো আছেই, সাথে খরচ বাড়ছে 20%। এই যে 20% খরচ বাড়ছে, এটা কার 20%? পূর্বের খরচের 20%। অবশ্যই খরচ যেটা বাড়বে সেটা আগে যে খরচ হতো সেটার সাপেক্ষে 20%, এটার সাপেক্ষে না। ওকে, তাহলে খরচ বৃদ্ধি পাইছে যে 20%, এটা হলো এই 60 টাকার 20%, মানে আগে যে খরচ হতো তার 20%। ক্লিয়ার? তাহলে এই 60 এর 20% মানে 60 এর মানে গুণ 20% মানে 20/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল। 6 দুগুণী 12 আর 60 72 টাকা। তাহলে নতুন খরচ 72, নতুন খরচ 72। আচ্ছা, আর নতুন ইনকাম কত? 132। তাহলে নতুন ইনকাম থেকে নতুন খরচ বাদ দিলে নতুন কি বেরোবে? নতুন সেভিংস বেরোবে। তাহলে সেভিংস, তাহলে নিউ সেভ, নিউ সেভ কত? 132 টাকা ইনকাম, 72 টাকা খরচ, 60 টাকা। তাহলে নতুন সেভিংস হচ্ছে 60 টাকা। তাহলে সেভিংস বৃদ্ধি পাইছে কত? দেখেন আগে সেভিংস ছিল 40, এখন সেভিংস 60। তাহলে সেভিংস বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি। তাহলে সঞ্চয় বৃদ্ধি 60 টাকা থেকে 40 টাকা বাদ দিলে 20 টাকা, 20 টাকা। আমাদের অঙ্কে চাইছে সঞ্চয় বৃদ্ধির শতকরা, আমাদের অঙ্কে চাইছে সঞ্চয় বৃদ্ধির শতকরা। তাহলে সঞ্চয় বৃদ্ধির শতকরা, এদিকে তাকান। তাহলে সঞ্চয় বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে। সঞ্চয় বৃদ্ধির শতকরা চাইছে, তাই সঞ্চয় বৃদ্ধিটা উপরে, মানে 20 টাকা যাবে উপরে। আর সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে। যেহেতু সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতেছি, রেফারেন্স হিসেবে অবশ্যই পূর্বের সঞ্চয়কে ব্যবহার করতে হবে। পূর্বের সঞ্চয় মানে 40 টাকা, তাহলে 40 যাবে নিচে। ক্লিয়ার? শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটা যাচ্ছে 2 বার, এটা দিয়েছে 50। তাহলে উত্তর হচ্ছে 50%। 50%, বুঝছেন কিনা বলেন? 50%। তাহলে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে কি বুঝালাম বলেন তো? এইটা পারলেন না কেন? আগেরটার মতোই তো। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আপনি তার যে ইনকাম বাড়ছে, তার যে খরচ বাড়ছে 20%, এই 20% খরচ বাড়বে, পূর্বে যে খরচ হতো তার 20%। তা পূর্বে খরচ হতো 60 টাকায়, 60 টাকার 20% বৃদ্ধি। তাহলে নতুন খরচ কত? আগের 60 টাকা তো খরচ হচ্ছেই, সাথে এই 60 টাকার 20% আরো অ্যাড হয়েছে। আপনারা কি অঙ্কটা বোঝেন নাই? মানে পারলেন না, আমার খুব আমি খারাপ মানে আশাহত হয়ে গেলাম। পারা উচিত ছিল। কঠিন না। নতুন খরচ কি? আগের খরচ যেটা হতো সেটা তো হয়, আরো 20% বৃদ্ধি পাইছে, মানে আগে যে খরচ হতো সেই খরচের 20%। এই যে খরচ 20% বৃদ্ধি পাইছে, এটা কার 20%? আগে যে খরচ হতো তার 20%। তা আগে খরচ হতো 60 টাকা, 60 টাকার 20% মানে 6 দুগুণী 12 টাকা। মোট এখন বর্তমান খরচ আগের 60 আর 12 72 টাকা। তাহলে এখনকার সেভিংস কত? আয় 132, সেখান থেকে খরচ বাদ দিলেই তো সেভিংস 60 টাকা। তাহলে সেভিংস আগে ছিল 40, এখন 60, বাড়ছে কত? 60 মাইনাস 40, 20 টাকা। এই যে 20 টাকা বাড়ছে কার সাপেক্ষে? আগের সেভিংস মানে 40 টাকার সাপেক্ষে। সবসময় হিসাব করতে হয়, পার্সেন্টেজ হিসাব করতে হয় পূর্বের অবস্থার সাপেক্ষে। নেক্সট,
আচ্ছা, এই অঙ্কটা সবার পরে করে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা সবার পরে করে দিচ্ছি না, এটা এখনই করে দিই, সিরিয়ালি যাই। একটি গ্রামের মোট লোক সংখ্যার 5/9 ভাগ হচ্ছে লোক পুরুষ। 5/9 ভাগ, এবার শতকরা না দিয়ে ভাগ বলছে, কত ভাগ পুরুষ। ওকে, যদি পুরুষদের 30% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত? আগে বলছেন মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত। তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজে দেওয়া নাই, এখানে দেওয়া আছে অংশে। 5/9 ভাগ হচ্ছে লোক পুরুষ। যখন অংশে দেওয়া থাকবে, পার্সেন্টেজে দেওয়া থাকলে টোটাল পার্সেন্টেজকে 100% ধরতে হয়, বুঝছেন? আর যখন অংশে দেওয়া থাকে তাহলে টোটালটাকে 1 ধরতে হয়, এক অংশ। তার মানে এখানে পুরুষ মহিলা মিলে হলো এক অংশ, এক। তাহলে টোটাল জনসংখ্যা হচ্ছে এখানে 1, পার্সেন্টেজ ধরে করলেও হবে, দেখা দিচ্ছি, সমস্যা নেই। তাহলে টোটাল জনসংখ্যা 1, এই যে 1। হ্যাঁ, এই 1 জনসংখ্যার 5/9 ভাগ লোক পুরুষ, তার মানে মেল হচ্ছে মেল, মেল 5/9। তাহলে মহিলা কতজন? এই মোট জনসংখ্যা 1 থেকে এই পুরুষ সংখ্যাটা বাদ দিলেই তো আমরা মহিলা পেয়ে যাব। তাহলে ফিমেল কতজন বলেন? ফিমেল হচ্ছে টোটাল হচ্ছে 1 থেকে মেল 5/9 ভাগ বাদ যাবে, তাহলে 5/9 বাদ দিলাম, তাহলে লসাগু 9, 9 - 5 = 4/9। ঠিক আছে, তার মানে ফিমেল হচ্ছে 4/9 অংশ। একটু ক্লিয়ার? এটুকু তো বুঝছেন। এখন বলছে যদি পুরুষদের 30% বিবাহিত হয়, তার মানে এই যে পুরুষ যে অংশ, এর মধ্যে বিবাহিত কত পার্সেন্ট? 30% বিবাহিত। সবাই বিবাহিত না, তাহলে বিবাহিত, ম্যারিড, ম্যারিড। আচ্ছা, ইংরেজি বানান ভুল হলে পরে আমি বাংলায় লিখছি। হ্যাঁ, বিবাহিত, বিবাহিত কতজন? এই পুরুষ যতজন আছে তার মধ্যে 30%, মানে এই 5/9 এর 30%। তাহলে 5/9 এর মানে গুণ 30%, মানে 30/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে এটা যাবে 3 বার, তাহলে উপর হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3 × 30, এত অংশ। এখন মূল এই অঙ্কের মূল বিষয়টা হলো, এখন এই 5/30 অংশ হলো বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষ, কিন্তু বিবাহিত পুরুষ 5/30 অংশ। মজার বিষয় হলো এই অঙ্কে আপনাকে বুঝে নিতে হবে বিবাহিত পুরুষ যতজন, বিবাহিত মহিলা ততজন। ওই গ্রামের মধ্যে যদি 70 জন বিয়ে করছে, 70 জন পুরুষ বিয়ে করছে, তাহলে যে 70 জন পুরুষ বিয়ে করছে, মানে ধরে নিচ্ছি যে কোন গ্রামে 70 জন পুরুষ বিয়ে করছে, তাহলে যে 70 জন বিয়ে করছে ওই 70 জনের হাজবেন্ড গুলাই তো সেই 70 জন বিবাহিত মহিলা, সরি, ওই 70 জনের যে ওয়াইফ তারাই তো সেই বিবাহিত মহিলা। কথা কিন্তু বুঝেন? তার মানে ওই গ্রামে যতজন বিবাহিত পুরুষ আছে, বিবাহিত মহিলাও ততজন, কারণ যে কয়জন পুরুষ বিয়ে করছে ওই কয়জন মহিলাই তো বিবাহিত। মহিলা বিবাহিত কতজন বলা নাই, বুঝে নিতে হবে। এদিকে এই অঙ্কের টুইস্ট এখানেই যে বিবাহিত পুরুষ এত অংশ, তাহলে বিবাহিত মহিলা কত? বিবাহিত মহিলা এত অংশ, বিবাহিত মহিলা এত অংশ। আমার কথা কি বুঝছেন? এই অঙ্ক বুঝে নিতে হবে আপনাকে। অঙ্কে চাইছে অবিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা কতজন দেখেন, অবিবাহিত মহিলা শতকরা কতজন। তা অবিবাহিত মহিলা কতজন এটা বের করতে গেলে তো আগে আপনাকে বের করতে হবে বিবাহিত মহিলা কতজন, কারণ মোট মহিলা এত। এই মোট মহিলা থেকে বিবাহিত মহিলা বাদ দিলেই তো আমি অবিবাহিত মহিলা পাবো। 1/6 কিভাবে 1/6? আচ্ছা, 1/6 এইভাবে রাখলেও সমস্যা নেই, আমি বুঝতে পারছি। এই যে 5 দিয়ে কাটা যাবে, এই যে 5 দুগুণী 10, জি কাটা যাবে, 5 আর 5, 5 6 30, সমস্যা নেই। 5 দুগুণী 10, উপরে কিছু নাই মানে 1, তাহলে 1/6 অংশ দেখেন। ওকে, 1/6 অংশ। ওই 5/30 রাখলেও ভুল হতো না, মানে কি আসতো, সমস্যা নেই। কাটাকাটি গেলে অনুপাতকে সর্বনিম্ন আকারে প্রকাশ করতে হবে, সমস্যা নেই। তাহলে 1/6 অংশ মহিলা কি পুরুষ কি বিবাহিত, এর মানে 1/6 অংশ মহিলাও বিবাহিত, কারণ আমাদের অবিবাহিত মহিলা বের করতে বলছে। তাহলে টোটাল মহিলা থেকে যদি বিবাহিত মহিলা বাদ দেই তাহলেই তো অবিবাহিত মহিলা পাবো। তাইলে অবিবাহিত মহিলা বের করতে গেলে আমাকে আগে বিবাহিত মহিলার সংখ্যা বের করতে হবে। বিবাহিত মহিলার সংখ্যা দেওয়া নাই, বিবাহিত পুরুষের সংখ্যা দেওয়া আছে। টেকনিক্যালি বুঝে নিতে হবে বিবাহিত পুরুষের সংখ্যা ইজ ইকুয়াল টু বিবাহিত মহিলার সংখ্যা, কারণ যে কয়জন পুরুষ বিয়ে করছে সেই কয়জন মহিলাই তো বিবাহিত, কারণ প্রত্যেকটা পুরুষেরই ওয়াইফ আছে। তার মানে 70 জন পুরুষ বিবাহিত হওয়া মানে 70 জন মহিলা ওই গ্রামে বিবাহিত হওয়া। বুঝতে পারছেন কিনা বলেন? একজন দুষ্টামি করে প্রশ্ন করে যে ভাই ধরেন 70 জন বিয়ে করছে পুরুষ, ধরেন 5 জনের বউ মরে গেছে, তাহলে বলছে তাহলে মনে করেন যে 5 জনের বউ মরে গেছে, তাহলে 70 জন পুরুষ বিবাহিত কিন্তু 65 জন মহিলা অবিবাহিত, সরি, তাহলে তো 70 জন মহিলা বিবাহিত হচ্ছে না, 65 জন হচ্ছে, কারণ 5 জন বউ মারা গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্কে বউটাও মারা যাবে না,
মানে কেউ মারা যাবে না, সবাই বেঁচে আছে, ঠিক আছে, সবাই বেঁচে আছে ধরেই আপনাকে অঙ্কটা করতে হবে। তার মানে এই 1/6 অংশ পুরুষ বিবাহিত, এর মানে 1/6 অংশ মহিলা বিবাহিত। তাইলে এই টোটাল মহিলা থেকে এই বিবাহিত মহিলার সংখ্যা বাদ দিলে পরে আমরা কি অবিবাহিত মহিলা পাবো। তাহলে অতএব অবিবাহিত মহিলা ইজ ইকুয়াল টু টোটাল মহিলা 4/9, সেখান থেকে 1/6 বাদ যাবে। আচ্ছা এখানে লসাগু এখানে করতেছি, 4/9 থেকে 1/6 বাদ যাবে, 6/9 54 না 318 লসাগু। তাহলে এখানে কত থাকতেছে দেখেন, এখানে থাকতেছে হচ্ছে 2 4 2 8 মাইনাস 3 5/18। তাহলে 5/18 অংশ, একটু তাকাবেন, এই 5/18 অংশ এরা কি, এরা হচ্ছে অবিবাহিত মহিলা। অঙ্কে চাইছে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত, তার মানে অবিবাহিত মহিলার শতকরা চাইছে। এদিকে তাকান, তাহলে অবিবাহিত মহিলার শতকরা চাইছে মোট জনসংখ্যার সাপেক্ষে। এই যে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত, মানে অবিবাহিত মহিলার শতকরা চাইছে মোট জনসংখ্যার সাপেক্ষে। মোট জনসংখ্যা আমরা ধরে নিয়েছিলাম 1, তাহলে অবিবাহিত মহিলার শতকরা বের করব। ক্লিয়ার? তাইলে এই যে শতকরা বের করতেছি, কার শতকরা বের করতেছি, অবিবাহিত মহিলার শতকরা। তাহলে অবিবাহিত মহিলা যাবে উপরে, অবিবাহিত মহিলা মানে 5/8। কার সাপেক্ষে, মোট জনসংখ্যার সাপেক্ষে। মোট জনসংখ্যা মানে হচ্ছে 1, শতকরার জন্য কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। তো 5/8 কে 100 দিয়ে গুণ করলে তো ভাই 5/8ই, তার মানে 5/8 ইন্টু হচ্ছে 100। দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 2 8, 4 25 100, তার মানে 5 25 125, নিচে হচ্ছে 2 না 5/18, সরি এই যে 5/18, তাহলে 5/18, সরি এখানে 18 ছিল, এই যে 18 ছিল, 5/18। ওকে, তাহলে এই যে 5/18, তাহলে আমরা বের করবো, এটা হচ্ছে অবিবাহিত মহিলা। তাহলে আমাদের বের করতে বলছে অবিবাহিত মহিলা শতকরা কত, তাহলে যার শতকরা বের করতে হয় সেটা উপরে। তাহলে অবিবাহিত মহিলার শতকরা চাইছে, তাহলে অবিবাহিত মহিলা যাবে উপরে, অবিবাহিত মহিলা মানে 5/18 উপরে। কার সাপেক্ষে, মোট জনসংখ্যার সাপেক্ষে। মোট জনসংখ্যা অন ধরে নিয়েছিলাম, তাহলে অন নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এই 5/18 কে 1 দিয়ে ভাগ করলে তো 5/18। তাহলে আমরা একটু কাটাকাটি করি, দেখেন, তাহলে 5/18 ইন্টু হচ্ছে 100, 2 দিয়ে কাটা যায়, 9 2 18, 50 2 100, 5 50 250, 250 ডিভাইডেড বাই 2, তাহলে 250 ডিভাইডেড বাই 9, এত পার্সেন্ট। উত্তর 250 ডিভাইডেড বাই 9%। এখন এটাকে যদি আপনি একটু সাইজ করেন ঠিক মতো ভাগ করে, তাহলে কত আসতেছে, 250 কে 9 দিয়ে ভাগ করেন, 9 2 18, থাকলো হচ্ছে 7, শূন্য নিয়ে আসলাম, 7 9 63, থাকলো হচ্ছে 7, এবার আর দরকার নাই। তাহলে এখানে থেকে 27 পূর্ণ, এই 7 যাবে উপরে, এই 9 আসবে নিচে, 27 পূর্ণ 7/9%, 27 পূর্ণ 7/9%। ক্লিয়ার কিনা বলেন তো? এই অঙ্কটা অনেকে বোঝে না এই জায়গাতে এসে। এই যে মানে আমার কথা হলো যে আমি কি আরেকবার বুঝাবো নাকি আপনারা বুঝছেন বলেন তো? এটাকে আরেকবার বুঝাতে হবে? একটু কাইন্ডলি প্লিজ রেসপন্স করবেন। আরেকবার বুঝানোর দরকার হলে আমি বুঝাবো। আচ্ছা, ক্লিয়ার বলছেন? আচ্ছা, ক্লিয়ার বলছেন, তার মানে কোনো সমস্যা নেই। ওকে, বুঝছি। তাহলে আমরা চলে যাচ্ছি 181 নম্বর কোশ্চেনে। 181, দুইটি সংখ্যার পার্থক্য 1660। আচ্ছা, দুইটি সংখ্যার পার্থক্য 1660 যদি একটি সংখ্যার 7.5% অপর সংখ্যার 12.5%-এর সমান হয়, তবে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? দেখেন এখানে সংখ্যা দুইটা কি কি বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিব সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ওকে, এইবার বলছে সংখ্যা দুটার পার্থক্য হচ্ছে 1660। তাহলে প্রথম শর্ত x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1660, 1 নাম্বার ইকুয়েশন। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1660। ক্লিয়ার বিষয়টা? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1660। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি একটি সংখ্যার 7.5% অপর সংখ্যার 12.5%-এর সমান হয়, তবে সংখ্যা দুটি কি কি? তার মানে আমাকে সংখ্যা দুটি কি কি মানে এই x আর y এর মান বের করতে বলছে। ঠিক আছে, যদি একটি সংখ্যার 7.5%, একটি সংখ্যা মানে ধরেন এই x এর 7.5%, অপর সংখ্যার মানে y এর 12.5%-এর সমান, তাহলে দ্বিতীয় শর্তে কি বলছে দেখেন। দ্বিতীয় শর্ত যদি একটি সংখ্যার 7.5% মানে এই x এর 7.5% মানে x এর 7.5% ইজ ইকুয়াল টু অপর সংখ্যার 12.5%-এর সমান,
তাহলে ইজ ইকুয়াল টু অপর সংখ্যা মানে ওয়াই এর 12.5% মানে 12.5, ক্লিয়ার? 12.5% এই যে পার্সেন্ট। এখন এক্স এর মানে গুণ 7.5% মানে 7.5/100 ইজ ইকুয়াল টু ওয়াই এর মানে গুণ 12.5 ডিভাইডেড বাই 100। উভয় পাশ থেকে 100 কাটা। এইখান থেকে আমরা এক্স ও ওয়াই এর অনুপাত তৈরি করে ফেলবো। দেখেন এই এক্স এই পাশে এক্স আছে আনলাম, থাকলো। এই ওয়াইটাকে এই পাশ থেকে এই পাশে ভাগাকারে নিয়ে আসবো। এই পাশে চলে আসলে ওয়াই এর এক্স এর নিচে চলে আসবে। ওই পাশে আমার 12.5 আছে, খেয়াল করেন ওই পাশে 12.5 আছে থাকবে, আর এই পাশ থেকে 7.5 উপর থেকে ওই পাশে চলে গেলে এটা নিচে চলে আসবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিলাম। এবার 25 দিয়ে কাটা যায়, 5 25 125, 3 25 75, তার মানে 5/3। তার মানে x is to y is equal to 5:3। এখন আমি ধরতে পারি x is equal to কি ধরতে পারি? 5x ধরা যাবে না, যেহেতু x 5m, এই যে x এর 5 অনুপাতের সাথে গসাগু গুণ করতেছি, তাহলে y is equal to 3m। এইবার এই x minus y is equal to আবার আছে 1660, তাইলে আমাদের দেওয়া আছে x minus y is equal to 1660, তাইলে x মানে 5m, y মানে 3m is equal to 1660। তাহলে 2m is equal to 1660, তাহলে m is equal to 1660 ডিভাইড এই দুই ভাগ হবে, হ্যাঁ? তাহলে m is equal to 8 দুগুণী 16, 30 দুগুণী 60, m এর মান 830। এই m এর মান এখন এই যা বসাই দিবেন, এই m এর মান এই যা বসাই দিবেন, ব্যাস x y চলে আসবে, ক্লিয়ার? তাহলে m এর মান আমরা এখন বসাই দিব, এদিকে বসাই। তাহলে x is equal to কত? এই যে একটা সংখ্যা x equal to 5m, তাহলে 5m, তাহলে 5 into m এর মান 430, তাহলে 0 3 5 15, 3 5 15 হাতে 1, 3 8 24 আর 1 25, 2550, সরি 5 8 40, কি করছে এসব? 0 3 5 15, 5 8 40 আর হচ্ছে 41, 4150। আর একটা সংখ্যা আছে y কত? y হচ্ছে 3m, তাহলে 3m এর মান কত? 830, তাহলে 3 into m এর মান 830, 3 দিয়ে গুণ করলে 0, 3 3 9, 3 9 27, $2790। কি করছি আমি সব? 0 3 3 9, 3 8 24, চোখে ভুল দেখছি কেন? তাহলে একটা সংখ্যা হচ্ছে আমাদের 4150 আর একটা সংখ্যা 2490, তাহলে সংখ্যা দুটো হচ্ছে 4150 আর 2490, ক্লিয়ার বিষয়টা? 2490, জি 3 8 24। খুবই সহজ, একেবারেই সহজ, কিন্তু আপনাকে জাস্ট কি মানে প্রসেস অনুযায়ী কাজ করে যেতে হবে। শোনেন, অঙ্ক যত বেশি করবেন অঙ্ক সলভ করার ক্যাপাবিলিটি তত বাড়বে, এই জন্য অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে। কথা কি বুঝছেন? এই যে অঙ্ক আপনার কমন না পড়লেও আপনি পারবেন। দুইটা সংখ্যা, একটা সংখ্যার 7.5% আর একটা সংখ্যার 12.5% সমান, ওখান থেকে আমাকে ওই এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন আসবে, সেই রিলেশনের মানটা ওদের পার্থক্যের ওখানে কাজ করা যাবে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না, একটু মনোযোগ দিয়ে, নাহলে কিন্তু ঝামেলা আছে অঙ্কটায়, হ্যাঁ? দেখেন, একটি ভগ্নাংশের লব 15% বাড়ানো হলো এবং হর 8% হ্রাস করা হলো, এতে ভগ্নাংশটির মান 15/16 হলো। বলছে ভগ্নাংশটির প্রকৃত মান কত ছিল? তো ভগ্নাংশের কি থাকে? লব থাকে, হর থাকে। তাহলে ধরি ভগ্নাংশটি x ডিভাইডেড বাই ওয়াই, ক্লিয়ার বিষয়টা? x ডিভাইডেড বাই ওয়াই। এইবার প্রশ্ন মতে x এর 115% ডিভাইডেড বাই ওয়াই এর 92% ইজ ইকুয়াল টু 15/16। এই লাইনটাই বোঝে না, এই লাইনটাই ম্যাক্সিমাম লোক বোঝে না। x এর 115% ডিভাইডেড বাই ওয়াই এর 92% ইজ ইকুয়াল টু 15/16। কেন? অঙ্কে বলছে কি দেখেন, একটি ভগ্নাংশের লব 15% বাড়ানো হলে, লবকে 15% বাড়াইছে, লব কি? এখানে লব কারে ধরছি? x। এদিকে তাকান, লব কাকে ধরছি? x কে। তাহলে লবকে 15% বাড়ালে পারে লবের ভ্যালুটা কত হবে? আগে তো 100% ছিল, তার সাথে 15% বাড়তি যোগ হবে না? তার মানে বর্তমান লব হবে আগের লবের 115%। তাই বর্তমান লব হলো আগের লব x এর 115%, 15% বাড়াইছি। যেমন গতদিন আমরা অঙ্ক করতাম না যে কোন একটা দাম 30% বেড়ে গেল,
তাহলে তখন কি লিখতাম, আগের দামের ওই জিনিসটার দাম এখন কত, আগের দামের 130%, মনে আছে? এখানেও তাই, লবের মান 30% বাড়ছে। তো লবের মান যদি 30% বাড়ে তাহলে লবের মান কত হবে এখন, 30%, সরি লবের মান 15% বাড়ছে, তাহলে লব আগে যে এক্স ছিল সেই এক্স এর মান 15% বাড়া মানে বর্তমান লব কত, আগের যেটা ছিল সেটা তো আছেই, তার সাথে 15% যোগ হবে, আগেরটা মানে 100%, তার সাথে 15% যোগ হলে 115%, মানে বর্তমান লবের মান আগের লবের মানের 115%। এবার হরের মান কি করছে, 8% হ্রাস করছে, তাহলে হরের মান আগে ছিল 100%, এখন হবে সেখান থেকে 8% বাদ দেন, 100 থেকে 8 বাদ দিলে 92%, তাহলে বর্তমান হর হবে আগের হরের 92%। ক্লিয়ার বিষয়টা? এইবার এবং তাহলে আবার বলে দিচ্ছে যে এতে ভগ্নাংশটির মান হয় 15/16, মানে এই বর্তমান যে ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশের মান হবে 15/16, তাই এটা ইজ ইকুয়াল টু 15/16। এইবার এটা থেকে সলভ করে বলছে ভগ্নাংশটির প্রকৃত মান কত ছিল, তো ভগ্নাংশটির প্রকৃত মান মানে এই যে x/y বের করতে হবে। এবার ক্যালকুলেশন ক্লিয়ার না? তাহলে x এর মানে গুণ 115% মানে 115 ডিভাইডেড বাই 100, y এর এটা y এর মানে গুণ 92/100 ইজ ইকুয়াল টু 15/16। শোনেন, এই যে 100 আর এই 100 কাটা, উপরেও পার্সেন্ট আছে নিচেও পার্সেন্ট আছে, এই পার্সেন্ট কাটা, ওই 100 দেওয়ারই দরকার নেই, ওই 100 দেওয়ারই দরকার নেই, উপরেও পার্সেন্ট নিচেও পার্সেন্ট কাটা, তাহলে উপরে থাকবে শুধু 100 এর মানে গুণ আর 115, নিচে থাকবে y এর মানে গুণ আর কি হচ্ছে 92, উপরের পার্সেন্ট নিচের পার্সেন্ট কাটা। আমাকে বের করতে হবে প্রকৃত মানে ভগ্নাংশের প্রকৃত মান মানে x/y, তাহলে x/y রেখে দিব, বাকিগুলো পার করে দিব। তাহলে এই পাশে x/y রেখে দেন, আর x আর y এর সাথে এগুলো যা আছে ওই পাশে পার করব, তাহলে ওই পাশে আগে 15/16 আছে সেটাকে লিখে দিলাম। এখন এই পাশ থেকে যখন ওই পাশে যাবে, এই পাশে নিচেরটা ওই পাশে উপরে যাবে, এই পাশে উপরেরটা ওই পাশে নিচে যাবে, মানে 92 ওই পাশে উপরে যাবে, 115 ওই পাশে নিচে যাবে, তার মানে এই 92 ওই পাশে যায় উপরে গুণ হবে, 115 ওই পাশে যায় নিচে গুণ হবে। এবার কাটাকাটি বোঝা যাচ্ছে, 5 দিয়ে কাটা যাবে, দেখেন 3 5 15, 5 2 10, 15, 3 5 15। এবার দেখেন 23 দিয়ে এটা কাটা, 4 23 92, দেখেন 4 23 92, না বুঝলে এটা দিয়ে এটা কাটবেন 4 দিয়ে, 4 23 92, এটা না বুঝলে 16 কে 4 দিয়ে কাটবেন, 92 কে 4 দিয়ে কাটবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন আমি কেটে দিচ্ছি, 4 4 4 16, 4 2 8, থাকলো হচ্ছে 1 12, 3 4 12, এই 23 কাটা, উপরে আছে 3 নিচে আছে 4, তার মানে ভগ্নাংশের প্রকৃত মান হচ্ছে 3/4, ভগ্নাংশের প্রকৃত মান 3/4। ভাই x প্লাস 15 কেমনে দিবেন আপনি, x প্লাস x এর 15, x প্লাস 15 কেমনে হয়, 15% মানে কি 15 না, এখানে আপনি দিতে পারতেন x প্লাস x এর 15, y মাইনাস y এর 8, এভাবে দিতে পারতেন, করে দিচ্ছি সমস্যা নাই। হবে না কেন, অবশ্যই হবে, অবশ্যই হবে, ধর ঠিকঠাক লিখতে হবে তাহলেই হবে। হয়েছে এটা মুছে দিলাম, মুছে দিব। একটু স্মার্ট ভাবে চিন্তা করেন যে হরের মান লবের মান 15% বাড়ছে, সবসময় মনে রাখবেন কোনো কিছু যদি বাড়ে তাহলে মনে রাখবেন যে ওই মানটা আগে যে মান ছিল সেই মানের যতটুকু বাড়ছে 100-র সাথে ততটুকু যোগ হয়ে জিনিসটার মান হয়েছে এখন এতটুকু, মানে আগে 100% ছিল এটা ধরেই রাখতে হবে। এবার 15% বাড়ছে, তাহলে 100-র সাথে 15 যোগ হলে মোট হয়েছে কত, 115%, তার মানে আগে যে জিনিসটা 100 ছিল, x ছিল, সেই জিনিসটা এখন হলো ওই x এর 115%। এখন আগে ছিল হর ছিল y থেকে এখন 8% কমে গেছে, তাহলে y থেকে 8% কমে গেলে y এর কতটুকু আছে, y এর 92% আছে, মানে 100 থেকে 8 বাদ দেন, তাহলে y এর 92। ক্লিয়ার? আর এভাবে না বুঝলে তাহলে একটু তো সময় লাগাতে হবে, স্মার্ট প্রসেস না বুঝলে তো আপনাকে একটু খাটতে হবে, তাই না? তা আপনি লিখবেন, এদিকে তাকান, প্রশ্ন মতে লিখে লিখবেন এরকম। কি বলছে দেখেন, বলছে লব 15% বাড়ানো হলো, তাই লব আগে x ছিল, x তো আছেই, এর সাথে আবার যোগ হবে x এর 15%। আরে ভাইয়া ওই যে x যোগ x এর 15%, এই x মানে 100% আর 15% 115% যোগ হয়েছিল। ওকে ফাইন, লেখেন না। y এর মান, হরের মান 8% কমাইছেন, তার মানে হর আগে ছিল y, তাহলে এখন বর্তমান হর হবে এই y থেকে 8% কমে যাবে, কার 8%, এই y এর 8%, ইজ ইকুয়াল টু ভগ্নাংশের মান হবে 15/16। এবার দেখেন x প্লাস x এর মানে গুণ 15/100, y মাইনাস y এর মানে গুণ 8/100 ইজ ইকুয়াল টু 15/16। ওকে, এইবার উপরে কি হচ্ছে x প্লাস, এবার কাটাকাটি হচ্ছে, দেখেন 3 5 15, 5 20 100,
4 দুগুণী 8, 4 25 100, ঠিক আছে। তাহলে উপরে কি হচ্ছে x প্লাস 3x/20 আর নিচে হচ্ছে y মাইনাস 2y/25 ইজ ইকুয়াল টু কত 15/16। এবার লসাগু, উপরে লসাগু হচ্ছে 20, তার মানে এখান থেকে হচ্ছে 20x প্লাস 3x, নিচে লসাগু হচ্ছে 25, তাহলে এখান থেকে 25y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 15/16। তাহলে 20 আর 3 হচ্ছে 23, তাহলে দেখেন উপরে থাকতেছে 23x, নিচে হচ্ছে 20 ইন্টু ইন্টু এই 25 চলে যাবে উপরে, আর নিচে হচ্ছে এই যে 25 থেকে 2 গেলে পারে 23y ইজ ইকুয়াল টু 15/16। এই 23 দিয়ে এই 23 কাটা, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন, 3 5 15, 4 5 20, তার মানে এই পাশে কি থাকতেছে 3x ডিভাইডেড বাই 4y ইজ ইকুয়াল টু 15/16। এই 3 দিয়ে 15 কে যাবে 5 বার, এই 4 দিয়ে 16 কে যাবে 4 বার, তাহলে এই পাশে থাকলে x আর y, আর ওই পাশে থাকলে হচ্ছে 3/4, 3/4। কোনো সমস্যা নাই, কিন্তু এই যে খাটতে হবে, যে এই যে খাটাখাটনি, এই যে যোগ করার খাটাখাটনি, এই জন্য কথা বলছেন। এই জন্য স্মার্ট প্রসেস হচ্ছে কোনো লবের মান 15% বাড়ছে, তাহলে বর্তমান লব হলো আগে যে লব ছিল সেই লবের 115%। হরের মান 8% কমছে, তাহলে বর্তমান হর হলো আগে যে হর ছিল সেই হরের 100 থেকে 8 বাদ দেন, 92%। ক্লিয়ার? নেক্সট দেখেন এখানে কি বলছে, 80টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ আছে, কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য 25% নম্বর কাটা হয়। যদি একজন শিক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং 60 নম্বর পায়, তাহলে সে কতটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিল? এখানে একটু কারেকশন আছে, কতটি প্রশ্নের ভুল উত্তর করেছিল, যেখানে ভুল কথাটা মিসিং আছে লিখে নেবেন। কতটি প্রশ্নের ভুল উত্তর করেছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসছে। 80টি প্রশ্ন, তাহলে টোটাল প্রশ্ন 80টা, এই 80 হচ্ছে টোটাল মোট প্রশ্ন 80টা। 80টা প্রশ্ন সম্বলিত একটা নৈর্ব্যক্তিক পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ, মানে একটা প্রশ্ন রাইট করলে আপনি 1 নম্বর পাবেন, মানে এমসিকিউ পরীক্ষায় যেরকম হয়। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার 25% নম্বর কাটা হয়। তার মানে একটা প্রশ্নের সঠিক উত্তরে যা পাবেন, একটা ভুল করলে তার 25% কাটা যাবে। ওকে, যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্ন দেয়, তার মানে 80টা প্রশ্নের মধ্যে একজন পরীক্ষার্থী 80টা প্রশ্নই মারছে, মানে দাগাইছে, এবং সে 60 নম্বর পায়, এবং পরীক্ষার টোটাল প্রাপ্ত নম্বর হচ্ছে 60। হ্যাঁ, তাহলে সে কতটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিল? তাহলে অঙ্কে চাইছে কি, অঙ্কে চাইছে কতটা প্রশ্নের ভুল উত্তর দিছিল। তাহলে অঙ্কে যদি চাইতো কতটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, তাহলে আমরা ধরে নিতাম যে সঠিক উত্তর দিয়েছিল xটি। যেহেতু অঙ্কে চাইছে কতটি প্রশ্নের ভুল উত্তর দিছে, তাহলে আমরা ধরি ভুল উত্তর দিয়েছে x সংখ্যক প্রশ্নের। যেটা চাইবে সেটাকে x ধরবেন, এমন না যে ভুলকে x ধরতে হবে, সঠিককে x ধরলেও হবে। ধরি অঙ্ক এটা একটু চাপাই নি, হ্যাঁ, ধরি ভুল উত্তর করেছে ইজ ইকুয়াল টু xটি, মানে xটি প্রশ্নের ভুল উত্তর করেছে। তাহলে সঠিক কতটি বলেন তো? তাহলে সঠিক উত্তর করেছে কতটি? টোটাল প্রশ্ন হলো 80টা, 80টা থেকে ভুল এক্সট্রা বাদ দেন, তার মানে 80 মাইনাস x, এতটা প্রশ্নের সঠিক উত্তর দিছে। বুঝছেন কিনা বলেন তো? এতটা প্রশ্নের সঠিক উত্তর দিছে। এখন প্রশ্ন মতে, এদিকে তাকান, এই প্রশ্ন মতের লাইনটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ। প্রশ্ন মতে 80 মাইনাস x ইন্টু 1 মাইনাস x ইন্টু 0.25 ইজ ইকুয়াল টু 60, এই লাইন বোঝাটাই খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন, এই লাইন কিভাবে আসলো? আচ্ছা বলেন তো, মার্ক কিভাবে কাউন্ট হবে? টোটাল যত নম্বর সে পাইছে, টোটাল যত নম্বর সঠিক করছে, সেইটা থেকে যতটুকু নম্বর নেগেটিভ হবে সেটা বিয়োগ করার পরে ইজ ইকুয়াল টু প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর 60। এই 60 নম্বর কিভাবে আসছে? মোট যতটা কারেক্ট করছে সেখান থেকে, আচ্ছা মোট কারেক্ট করছে, এদিকে তাকান, মোট কারেক্ট করছে কয়টা প্রশ্ন? 80 মাইনাস x সংখ্যক প্রশ্ন কারেক্ট করছে। এটা হলো 80 মাইনাস x, এটা হলো প্রশ্নের সংখ্যা, কারেক্ট প্রশ্নের সংখ্যা। একটা প্রশ্নের নাম্বার কত? 1। তাহলে প্রশ্ন কারেক্ট করছে এতগুলো, একটা প্রশ্নের নাম্বার 1, তাহলে প্রশ্নের সংখ্যাকে, একটা প্রশ্নের নাম্বার যেহেতু 1, তাহলে 1 দিয়ে গুণ করলে এটা হলো মোট এত নম্বর সে পাইছে।
এবার তার কিছু ডেমারেজ গেছে, কেন কিছু ভুল দেখাইছে, কতগুলো প্রশ্ন, এক সংখ্যক প্রশ্ন ভুল দেখাইছে। তাহলে এক সংখ্যক প্রশ্ন, একটা প্রশ্নে ভুলের জন্য কত নম্বর কাটা যাবে, 0.25 25%। একটি সঠিক উত্তর দিলে যা পায় তার 25%, একটা সঠিক উত্তর দিলে 1 পায়, তাহলে কাটা যাবে এই 1-এর 25%, 1-এর 25% মানে 0.25। তাহলে তার মানে সে প্রতিটা প্রশ্নের জন্য 0.25 নম্বর কাটা যাবে। তাহলে ভুল দেখাইছে এক সংখ্যক প্রশ্ন, আর একটা ভুল দেখালে 0.25 যায়, তাহলে মোট কত নম্বর কাটা যাবে, এই ভুল প্রশ্নের সংখ্যাকে একটা ভুল করলে 0.25 যায়, তাই 0.25 দিয়ে গুণ করছি। তাহলে এত নম্বর সে পাইছে আর এত নম্বর সে হারাইছে, তাহলে পাওয়া নম্বর থেকে হারা নম্বর বাদ দিলে তো রেজাল্টেন্ট নম্বর 60। বুঝছেন কিনা বলেন, কথা কি বুঝছেন? একটা প্রশ্ন কারেক্ট করলে যত নম্বর পায়, একটা প্রশ্ন ভুল করলে তার 25% বিয়োগ যাবে, মাইনাস হবে। তাহলে একটা প্রশ্ন কারেক্ট করলে 1 নম্বর বরাদ্দ পায়, তাহলে একটা প্রশ্ন ভুল করলে এই 1-এর 25% মানে 0.25 হারাবে। এই হলো সেই লাইন, এই শর্ত মতো বুঝতে হবে। এখন ক্যালকুলেশন, 1 দিয়ে 80-কে গুণ করলে 80 মাইনাস এক্স মাইনাস 0.25x ইজ ইকুয়াল টু 60। এবার দেখেন এই 80-কে ওই পাশে নিয়ে যান, মাইনাস এক্স আর মাইনাস 0.25x, তার মানে এটা হচ্ছে 1.25x। আর যদি এর সামনে মাইনাস এর সামনে মাইনাস, তাই এখানে মাইনাস হবে। আর এই 80 ওই পাশে চলে যাবে, ওই পাশে আছে 60, আর এই 80 ওই পাশে গেলে হবে মাইনাস 80। তাহলে এটা হচ্ছে মাইনাস 1.25x ইজ ইকুয়াল টু মাইনাস 20। উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, আমরা বের করবো ভুল কতটা হয়েছে সেই প্রশ্নের সংখ্যা, মানে এক্স এর মান বের করবো। তাহলে এক্স রেখে দেন, মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স রেখে দিবেন, আর ওই পাশে 20 আছে, ওই 1.25 এর পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। এবারে পয়েন্ট তুলে দিব, পয়েন্ট তুলে দিলে উপরে পয়েন্টের পর 2 ঘর মানে 100। এইবার দেখেন 25 দিয়ে কাটা যায়, 4 25-এ 100, 5 25-এ 125, এই 5 দিয়ে 20-কে 4 বার, 4 4-এ 16, তাহলে উত্তর হচ্ছে 16টা প্রশ্ন। তার মানে এক্স এর মান 16, আর আমরা ধরে নিছিলাম যে ভুল উত্তর দিছে 16টা, সুতরাং এক্স এর মান বেরোইছে মানে ভুল উত্তরের সংখ্যা বেরোইছে। ক্লিয়ার কিনা বলেন তো? এই লাইন বুঝতে হবে, এই যে প্রশ্ন মতো এই লাইন বুঝতে হবে, এটা ক্যালকুলেশন, এটা না বুঝলে তো হবে না। সঠিক উত্তরের সংখ্যা 80 মাইনাস এক্স, একটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর পান, তার মানে সঠিক উত্তরের প্রশ্নের সংখ্যা, সঠিক প্রশ্নের সংখ্যাকে একটা প্রশ্নে সঠিক করলে যে নাম্বার পাবেন তাই দিয়ে গুণ করলে মোট কত নম্বর পাবেন তাই বেরোবে। ভুল উত্তরের সংখ্যা এক্স, একটা প্রশ্ন ভুল করলে কাটা যায় 0.25, তাহলে মোট কাটা যাবে হচ্ছে এক্স ইন্টু 0.25, তাহলে মোট নম্বর পাইছে না, তো মোট কাটা গেছে এত, তাহলে মোট পাওয়া নম্বর থেকে মোট নেগেটিভ নম্বর বাদ দিলে পারে রেজাল্টেন্ট নম্বর পাওয়া যাবে, বলে দিছে সে 60 নম্বর পাইছে। ওকে, আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা করেন তো দেখি কি অবস্থা, তাহলে বুঝবো যে বুঝছেন। এখানে কিন্তু থাকবে কতটি প্রশ্নের ভুল উত্তর করেছিল, হ্যাঁ কতটি প্রশ্নের ভুল উত্তর, এই যে ভুল উত্তর করেছিল, একই প্রশ্ন কতটি প্রশ্নের ভুল উত্তর করেছিল। হ্যাঁ আমি একটা প্রশ্ন বানাই দিচ্ছি, আপনারা একটু এটা সলভ করেন। এগুলো অপশন থাকবে না, হ্যাঁ অপশন এগুলো থাকবে না, কোনো অপশন থাকবে না। এটা হচ্ছে 183 নাম্বার না কিন্তু, মানে 183-র আদলে একটা প্রশ্ন বানাই দিচ্ছি। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, 2 নম্বর, 80টি প্রশ্নের সম্বলিত একটি প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ আছে, কিন্তু একটা প্রশ্নের কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার 50% নম্বর, তার 50% নম্বর 50% নম্বর কাটা হয়। যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং সে 60 নম্বর না, এবং সে 135 নম্বর পায়, করেন, তাহলে সে কতটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিল? একই প্রশ্ন দিছি, জাস্ট সলভ করে উত্তর বলেন।
রাজিয়া পারভিন রুমি বলছেন 10টি। অন্যদের কি অবস্থা? অন্যদের কি অবস্থা? ওয়াহিদ রাশিদ বলছেন 10টি। অন্যরা কি নাই নাকি? নিশাত তাসনিম 10টি। রাজু আহমেদ বলছেন 10টি। আচ্ছা, আমি এখন সলভ করে দিচ্ছি, দেখেন। তাহলে মোট প্রশ্ন কতটা? 80টা প্রশ্ন। এই 80টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে আমি বলবো, ধরে নিচ্ছি যে ভুল উত্তর হচ্ছে ভুল ইজ ইকুয়াল টু এক্সটি। তাহলে সঠিক কতটি? টোটাল 80টা প্রশ্ন থেকে এক্সট্রা বাদ দেন। টোটাল 80টা প্রশ্ন থেকে এক্সট্রা বাদ দেন, তাহলে এটা হচ্ছে এতটি। এখন বলেন, এদিকে তাকান, এবার প্রশ্ন মতে এখন আমি রেজাল্টের নম্বর তো 135, তাহলে রেজাল্টের নম্বর কিভাবে আসে? সঠিক প্রশ্নের সংখ্যা হলো 80 মাইনাস এক্স, আর একটা সঠিক উত্তরের জন্য যেহেতু 2 নম্বর পায়, তাহলে সঠিক প্রশ্নের সংখ্যাকে এবার 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস ভুল করছে এক্স সংখ্যক প্রশ্ন, আর একটা ভুলের জন্য কত কাটা যাবে? 50% নম্বর। একটা ভুলের জন্য, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, এটা 50% না, এটা 25% হবে। আচ্ছা হোক 50% না, 50 না 25%, একটু ভুল হয়েছে, এটা ঠিক হবে, এটা একটু কারেকশন করে নিতে হবে। এটা 25%ই, ওটা 25%। আপনারা ভুল করে উত্তরটা করে ফেলছেন, কারণ আমার ভুল হয়েছে, মানে আমার কোশ্চেন সেটআপ দিতে ভুল হয়েছে। এই ভুলটা এখানেই করবো, আমি ওই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু বলছি। দেখেন, এই যে 25%, এই 25% নম্বর হলো একটি সঠিক উত্তর দিয়ে যে নম্বর পাওয়া যায়, একটি ভুল উত্তর দিলে তার 25% কাটা যাবে। একটা সঠিক উত্তর দিলে 2 পাওয়া যায়, তাহলে কাটা যাবে এই 2 এর 25%। তাহলে 2 এর 25% ভাইয়া, 2 এর মানে গুণ 25% মানে 25/100। এটা দিয়ে যাচ্ছে 4 বার, এই 2 1 কে 2 2 তার মানে হাফ, 1/2 মানে 0.5। তবে 2 এর 25% মানে 0.5 কাটা যাবে, 0.25 না। কিন্তু আপনারা কিন্তু ভুল করছেন, আপনারা কিন্তু এখানে 50% ছিল, এখানে 50, এটার সাথে 0.5 গুণ করে দিচ্ছেন। যদি এখানে সত্যি 50%ই থাকতো, তাহলে ভাইয়া এখানে 0.5 হতো না। এই 2 এর 50% মানে 1, তার মানে প্রতিটা প্রশ্ন ভুলের জন্য 1 কাটা যেত। বুঝতে হবে কিন্তু এই যে কিন্তু আমার ভুলের কারণে, মানে আমি লিখতে ভুল করে ফেলছি, তাই আপনাদের উত্তরটা আমি যে অঙ্কটা দিয়েছি তার সাথে মিলে গেছে। কিন্তু আপনার পরীক্ষা হলে কিন্তু এই ভুলটা করে আসবে অনেকে। আগে যে অঙ্কটা করাইছি সেখানে এক একটা প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ ছিল, আর 1 এর 25% মানে 0.25। বাট এখন এখানে এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, আর অঙ্কে বলছে কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুলের জন্য তার 0.25% কাটা যায়। তাহলে একটা সঠিকের জন্য 2 পাওয়া যায়, তাহলে একটা ভুলের জন্য এই 2 এর 0.25 মানে 2 এর 25% মানে হাফ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে একটা ভুলের জন্য আপনার কাটা যাবে কত? একটা, প্রতিটি ভুলের জন্য কাটা যাবে 2 এর মানে গুণ 25%। তাহলে 2 ইন্টু 25% মানে 25/100। হ্যাঁ, এটা দিয়ে যেটা হচ্ছে 50 বার, 25 1 কে 25, 25 2 50, হাফ, হাফ মানে 0.25। একটা প্রশ্ন ভুলের জন্য 0.25 কাটা যাবে, সরি 0.5 কাটা যাবে। তাহলে ভুল প্রশ্নের সংখ্যা x, আর একটা ভুলের জন্য কাটা যাবে 0.5, তাহলে x ইন্টু 0.5। আর তাহলে এটা হলো মোট নম্বর পাবে, এটা হলো মোট কাটা যাবে, আর মোট নম্বর থেকে মোট কাটা যাওয়া নম্বর বাদ দিলে হলো রেজাল্টেড নম্বর, মানে 135, মানে ইজ ইকুয়াল টু 135। এইবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার কিনা বলেন? আপনাদের উত্তর এই 25। আপনারা কি আপনাদের ভুলটা বুঝছেন? এই ভুলটা যেন না হয়, কিন্তু এই ভুলটা যেন না হয়, তাহলে এই জন্য কিন্তু এরকম করাইছি, ঠিক আছে? এখন দেখেন, তাহলে 80, এই 2 দিয়ে গুণ করলে 80 দুগুণে 160 মাইনাস 2x মাইনাস এই 0.5x ইজ ইকুয়াল টু 135। ওকে, তাহলে এখন আমরা কি করব? এক্সটাকে এই পাশে রেখে দেন, মাইনাস 2x আর 0.5x এগুলো যোগ করলে হবে মাইনাস 2.5x। আর এই 160 ওই পাশে গেলে 135 থেকে 160 বিয়োগ, তাহলে মাইনাস 2.5x ইজ ইকুয়াল টু 135 থেকে 160 বিয়োগ হলে থাকতে যাচ্ছে 25, মাইনাস 25, কারণ 160 বড় না, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইজ ইকুয়াল টু এই পাশে 25 ডিভাইডেড বাই 0.25, পয়েন্ট তুলে দেন, তাহলে x ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 0.25।
এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 1, 1-এর পরে 2, পয়েন্টের পরে 2 ঘর 2টা শূন্য, 25 25 কাটা 0.25, আরে 0.25 কেন, এটা তো 2.5। তাহলে x ইজ ইকুয়াল টু, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইজ ইকুয়াল টু ওই পাশে আছে 25 আর এই 2.5 এই পাশে যাবে 2.5। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, 25 25 ক্যান্সেল, তাহলে 10। তাহলে x এর মান হচ্ছে 10টা প্রশ্ন। বুঝছেন? এই জায়গায় কিন্তু খেয়াল করেন, আমি কিন্তু এই ভুলটা ভাঙানোর জন্য কিন্তু এই অঙ্কটা আমি সেট আপ দিছি, এই ভুলটা ভাঙানোর জন্য। কেন 25% মানে 0.25? ওই যে আমরা তো পরীক্ষা দেই, আমরা পরীক্ষা দেই না 25% 0.25, 50% হাফ, কারণ প্রতিটা প্রশ্নের নম্বর 1, এই জন্য 25% মানে 0.25, 50% মানে 0.5। বাট এখানে প্রতিটা প্রশ্নের কোশ্চেন কত, নম্বর 2, তা 2 এর 25% মানে 2 এর 50% 1। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, একটি ফুলের ঝুড়ির 2/5 আম পরীক্ষা, ফুলের না ফলের, সরি, একটি ফলের ঝুড়ির 2/5 আম পরীক্ষা করার পর 4টি ত্রুটি পাওয়া গেল এবং বাকি 36টি ত্রুটি মুক্ত পাওয়া গেল। ওকে ফাইন। শতকরা 81% আম ত্রুটি মুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি ত্রুটি মুক্ত আম পেতে হবে? তাহলে কতটি, এই যে শতকরা 81% আম আপনি ত্রুটি মুক্ত পাবেন, এটা কার মধ্যে? মোট ফলের মধ্যে 81% ত্রুটি মুক্ত পেতে হবে, মোট ফলের মধ্যে। এখন মোট ফল কতগুলো আছে এটা তো বের করতে হবে। একটা ফলের ঝুড়ির 2/5 আম পরীক্ষা করছেন, তার মানে আপনি পরীক্ষা করছেন কত? 2/5, এদিকে তাকান, 2/5 মানে 2/5 ভাগ, 2/5 অংশ পরীক্ষা করছেন। 2/5 অংশ পরীক্ষা করে কি পাইছেন? 4টা ফলের ত্রুটি পাইছেন, আর বাকি 36টি, মানে এই 2/5 অংশের মধ্যে ফলের মধ্যে 4টাতে ত্রুটি পাইছেন, আর বাকি 36টায়, মানে পরীক্ষা যে কয়টা করছেন তার মধ্যে 4টায় ত্রুটি পাইছেন, আর বাকি 36টায় ত্রুটি পান নাই। তাইলে বলেন তো, তাহলে পরীক্ষা করছেন কতগুলো ফল? 4টায় ত্রুটি পাইছেন, 36টায় ত্রুটি পান নাই, ত্রুটি মুক্ত। তার মানে 4টা আর 36টা যোগ করলে তাহলে 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু 40টি। কথা কি বুঝছেন? তার মানে আপনি পরীক্ষা করছেন হলো 40টা আম, 40টা আম পরীক্ষা করছেন, তার মধ্যে 4টা ত্রুটি যুক্ত, 36টা ত্রুটি মুক্ত। আর পরীক্ষা করছেন, মোট ফল পরীক্ষা করেন নাই, মোট ফলের 2/5 অংশ। তার মানে এই 2/5 অংশ ইকুয়াল টু 40টা আম, এটা বুঝতে হবে। 2/5 অংশ ইজ ইকুয়াল টু 40টা আম, ক্লিয়ার? তাহলে এখন মোট আম কত আছে? তাহলে আপনি লিখবেন 2/5 অংশ ইজ ইকুয়াল টু 40টি, আর মোট ফল অংশে মানে মোট ফল হচ্ছে 1 অংশ, তাহলে অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 2/5। তাহলে 40 ইন্টু 5 চলে যাবে উপরে, আর নিচে হলো 2। এটা হচ্ছে 20 বার, 5 20 100, 100। তার মানে 1 অংশ মানে হচ্ছে 100টা, তাহলে মোট ফল হচ্ছে 100টা। বুঝতে পারছেন? এই 1 অংশ মানে মোট ফল, তার মানে আপনার মোট ফল ওখানে কত? 100টা। এখন আপনাকে কি বলছে? যে শতকরা 81% আম ত্রুটি মুক্ত পেতে হবে। তাহলে তার মানে আপনার মোট যে ফল আছে সেই ফলের 81% ত্রুটি মুক্ত পেতে হবে। তাহলে মোট ফল 100টা, তাহলে 100-র 81%, তাহলে ত্রুটি মুক্ত ফল কত? ত্রুটি মুক্ত ফল ইজ ইকুয়াল টু মোট 100, এই 100 এর মানে গুণ 81% মানে 81/100, 100 কাটা 81টা, তার মানে মোট ত্রুটি মুক্ত ফল হবে 81টা। তার মধ্যে অলরেডি কিন্তু প্রথমে আপনি চেক করে 36টা ত্রুটি মুক্ত ফল পেয়ে গেছেন। অঙ্কে চাইছে যে ওই যে প্রথমে যে 2/5 পরীক্ষা করছেন, এটা পরীক্ষা করার পরে যে আমগুলো আছে তার মধ্যে আর কতটা ত্রুটি মুক্ত পেলে টোটাল 81%, টোটাল 81% মানে 81টা আম মোট ত্রুটি মুক্ত পেতে হবে। তার মধ্যে অলরেডি আপনি 36টা ত্রুটি মুক্ত পেয়ে গেছেন, তাহলে আর ত্রুটি মুক্ত কয়টা লাগবে? কিভাবে পাবেন? এই টোটাল আম থেকে 36টা ত্রুটি মুক্ত বাদ দিলেই তো পাচ্ছেন যে আর কয়টা ত্রুটি মুক্ত লাগবে, তাই না বিষয়টা? তাহলে অতএব অবশিষ্ট আমের মধ্য থেকে ত্রুটি মুক্ত পেতে হবে, ত্রুটি মুক্ত মোট আম লাগবে 81টা, সেখান থেকে অলরেডি আমি 36টা পেয়ে গেছি, বাদ দিলে 45টা, তার মানে 45টা আম ত্রুটি মুক্ত পেলে পরে ওভারঅল। ওয়ালাইকুম আসসালাম। জি, অসুস্থ আপনি?
দোয়া করি সুস্থ হয়ে যান। হয়েছে? এটা হয়েছে? ক্লিয়ার বিষয়টা? এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু আগেও করাইছি। আপনি একটা জিনিস কাজও করতে পারেন, এদিকে তাকান, আমি আর একটা সিস্টেম দেখা দিচ্ছি। তাহলে কত পার্সেন্ট আম, আচ্ছা কত অংশ আম চেক করছেন? 2/5 না 2/5 অংশ। এই অংশকে শতকরা করার জন্য 100 দিয়ে গুণ করেন, তাহলে কত? 40। তার মানে 2/5 আম চেক করছেন মানে 40% আম চেক করছেন, মানে 2/5 যা বোঝায় 40% তাই বোঝায়। তার মানে আপনি 40% আম চেক করছেন। এই 40% আম চেক করার পরে আপনি পাইছেন 4টা ত্রুটি যুক্ত 36টা ত্রুটি মুক্ত। তাহলে 40% আম চেক করছেন, তাহলে তার মধ্যে 4টা হলো ত্রুটি মুক্ত আর 36টা, সরি 4টা ত্রুটি যুক্ত 36টা ত্রুটি মুক্ত, তার মানে 40টা। তার মানে 40টা আম চেক করছেন, আর চেক করছেন কত পার্সেন্ট? 40%। তার মানে 40% ইজ ইকুয়াল টু 40টা। বোঝাই যাচ্ছে 40% 40টা মানে প্রতি 1% এক একটা। তাহলে মোট আম মানে 100% হবে 100টা। 40% ইজ ইকুয়াল টু 40টা, অতএব 100% ইজ ইকুয়াল টু 100টা। তার মানে টোটাল আম ওই ঝুড়ির মধ্যে আছে 100টা। এই 100টা আমের মধ্যে 81% আম ত্রুটি মুক্ত পেতে হবে। 181% মানে 81টা আম ত্রুটি মুক্ত পেতে হবে। তার মধ্যে অলরেডি আপনি প্রথমে চেক করে 36টা ত্রুটি মুক্ত পাইছেন, তাহলে আর কয়টা লাগে ত্রুটি মুক্ত? 81টা ত্রুটি মুক্ত হতে হলে আর কয়টা লাগে? এখান থেকে 36টা বিয়োগ করেন, মানে আর 45টা আম হলে পরেই ত্রুটি মুক্ত আম হলেই হবে। এবার দেখেন, দেখেন পি কিলো লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয়, পি কিলো, কিলো মানে কেজি, কিলোগ্রাম, কিলোগ্রামের সংক্ষিপ্ত, হ্যাঁ কিলো। পি কিলো লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয়, তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে? বুঝছেন? এই দ্রবণে ওই দ্রবণের মধ্যে কি আছে বলেন তো? দ্রবণের মধ্যে আছে পানি আর হচ্ছে লবণ, পানি আর লবণ। তাহলে লবণের পরিমাণ কত? পি। পানির পরিমাণ কত? কিউ। তাহলে এই দ্রবণের মোট পরিমাণ কত? দ্রবণের মোট পরিমাণ পি প্লাস কিউ। এদিকে তাকান, পি প্লাস কিউ, এটা হচ্ছে দ্রবণের মোট পরিমাণ। পি প্লাস কিউ, দ্রবণের মোট পরিমাণ পি প্লাস কিউ। এখন বলছে যে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে। তাহলে কিসের শতকরা চাইছে? লবণের শতকরা। তাকাবেন প্লিজ, লবণের শতকরা, যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, তাই লবণের শতকরা চাইছে, তাই লবণের পরিমাণ উপরে। লবণ কতটুকু? পি কিলো, তাই পি যাবে উপরে। আর অঙ্কে চাইছে তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে, তাহলে লবণের শতকরা চাইছে, লবণের শতকরা চাইছে কিসের সাপেক্ষে? এই দ্রবণের সাপেক্ষে। এই দ্রবণ মানে দ্রবণের মোট পরিমাণের সাপেক্ষে। ইয়েস, এখানে অনেকে বোঝে না। এই দ্রবণের শতকরা কতটুকু লবণ, মানে লবণের শতকরা চাইছে এই দ্রবণের সাপেক্ষে, মানে দ্রবণের মোট পরিমাণের সাপেক্ষে। দ্রবণের মোট পরিমাণ তো পি প্লাস কিউ। তাহলে যার সাপেক্ষে বের করতে বলবে সে নিচে। কিসের শতকরা চাইছে? লবণের শতকরা, তাহলে লবণ উপরে। কার সাপেক্ষে বের করতে হবে? মোট দ্রবণের সাপেক্ষে, মানে দ্রবণের মোট পরিমাণের সাপেক্ষে, মানে পি প্লাস কিউ এর সাপেক্ষে। তাহলে নিচে পি প্লাস কিউ, শতকরার জন্য 100 দিয়ে গুণ। তাহলে উপরে 100 আর পি গুণ হয়ে 100 পি, নিচে কি? পি প্লাস কিউ। তাহলে উত্তর হচ্ছে 100 পি প্লাস পি প্লাস কিউ পার্সেন্ট। এই হলো আমাদের উত্তর। বুঝতে হবে এই যে টেকনিক দেখাইছি আমরা, যে কোনো কিছু শতকরা বের করার নিয়ম, এটা খুবই ইফেক্টিভ একটা মেথড, বুঝছেন? ঐকিক নিয়মের চেয়ে ইফেক্টিভ। যার শতকরা বের করতে বলবে সেটা উপরে, যার সাপেক্ষে বলবে সেটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। অঙ্কে বলছে লবণের শতকরা কার সাপেক্ষে? এই দ্রবণের সাপেক্ষে, মানে দ্রবণের মোট পরিমাণের সাপেক্ষে। তাই লবণের শতকরা চাইছে, লবণ উপরে, দ্রবণের মোট পরিমাণের সাপেক্ষে, তাই দ্রবণের মোট পরিমাণ মানে পি প্লাস কিউ নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। নেক্সট, একটি ক্লাসের এন সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে, একটু তাকাবেন, একটি ক্লাসের এন সংখ্যক ছাত্র 50% বাংলা বিষয়ে পাশ করেছে, অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? অঙ্কে চাইছে কি? দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা। তাহলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা, তাহলে একটি ক্লাসে এন সংখ্যক ছাত্র, তার মানে প্রথম ক্লাসে ছাত্র সংখ্যা এন জন, এন হলো ছাত্র সংখ্যা, আর একটা ক্লাসে ছাত্র সংখ্যা 100 জন। তাহলে দুই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? প্রথম ক্লাসের এন ছাত্র আর দ্বিতীয় ক্লাসের 100 জন ছাত্র, এই দুটা যোগ করলে ওই দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা আসবে। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে বলেন? মোট ছাত্র ইজ ইকুয়াল টু এন প্লাস 100, এতজন। ইয়েস, তার মোট ছাত্র সংখ্যা হচ্ছে এন প্লাস 100 জন। তার মানে আপনি যদি ওই দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা বের করতে চান,
তাহলে আপনাকে যেভাবে এন এর মান বের করে নিয়ে আসতে হবে। এইটুকু বুঝছেন কিনা? ঠিক আছে, এখন দেখেন অঙ্কে বলছে, একটু তাকায়েন, অঙ্কে বলছে প্রথম ক্লাসের 50% ছাত্র, মানে এন সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস। অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% পাস। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান, এই এন সংখ্যক ছাত্রের 50% পাস, এন এর 50% মানে এন ইন্টু 50/100। এদিকে তাকান, এটা হলো এন সংখ্যক ছাত্রের যে 50% পাস, এটা হলো ওই প্রথম ক্লাসে যে এন সংখ্যক ছাত্র আছে তাদের মধ্যে পাস, এটা হলো পাস করার জন। পরে দ্বিতীয় ক্লাসে আছে 100 জন, এই 100 জনের কত পার্সেন্ট পাস? 60%। তাহলে 100 জনের 60% কেমনে হবে? 100 এর মানে গুণ 60% মানে 60/100। এই দুইটা যোগ করলাম। আমাকে বলেন তো এটা কি মোট পাস করা স্টুডেন্ট না? এদিকে তাকান প্লিজ, এটা কি মোট পাস করা স্টুডেন্ট না? এটা হলো এন সংখ্যকের মধ্যে পাস 50%, এটা হলো পরবর্তী ক্লাসে যে 100 জন আছে তার মধ্যে 60% পাস। ক্লিয়ার? এইবার আমাকে বলেন দুই ক্লাসের মোট পাস কত? 55%। এদিকে তাকান, দুই ক্লাসের মোট পাস কত? 55%। দুই ক্লাসের মোট ছাত্র কত? এই এন প্লাস 100 জন। তার মানে দুই ক্লাসের যে মোট পাস করছে 55%, দুই ক্লাসের যে মোট ছাত্র আছে না তাদের 55% পাস করছে। তাইলে দুই ক্লাসের মোট ছাত্র হলো এন প্লাস 100, এর মানে গুণ 55% মানে 55/100। আপনারা এইটুক বুঝছেন কিনা? মানে শোনেন, এটা হলো প্রথম ক্লাসে পাস, এটা হলো দ্বিতীয় ক্লাসে পাস, তাহলে এই দুইটা যোগফল হলো প্রথম এবং দুই ক্লাস মিলে পাস, রাইট? এবার দুই ক্লাস মিলে মোট 55% পাস, তা দুই ক্লাস মিলে মোট যে ছাত্র আছে তার 55% পাস। দুই ক্লাস মিলে মোট ছাত্র কত? প্রথম ক্লাসে এন, দ্বিতীয় ক্লাসে 100, তার মানে মোট ছাত্র এন প্লাস 100। এই মোট ছাত্রের 55% পাস, তাহলে এইটাও দুই ক্লাসে মোট পাস, এইটাও দুই ক্লাসে মোট পাস, তার মানে এইটা আর ওইটা সমান। বুঝছেন কিনা বলেন? এইটাই হলো প্রশ্ন মতে। এই লাইনগুলো বোঝাটাই গুরুত্বপূর্ণ, এই লাইনটা সাজানোটাই পরীক্ষার হলে ইম্পর্টেন্ট। বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন গাণিতিক সমস্যা, পরীক্ষা হলে এইসব মাথায় তত ক্যাচ করবে দ্রুত। এই লাইন বুঝছেন? এই লাইন বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন যে এইটা সমান ওইটা কিভাবে হলো। এটাই শেষ অঙ্ক আমাদের শতকরার অফিসিয়ালি শেষ অঙ্ক। এরপরে এক্সট্রা 30টা অঙ্ক করাবো, আর একটা ক্লাস নিয়ে এক্সট্রা 32টা অঙ্ক করাবো, যেগুলো আমরা আমাদের শিটে নাই বাট পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসছে, করাতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা, একটা অঙ্ক বাদ যাবে না, বুঝছেন? বাদ যাবে না কোনো অঙ্ক, সবাইকে সলভ করে দিব। হ্যাঁ, তাহলে এবার এটাকে সলভ করে এন এর মান বের করতে হবে, ভেরি সিম্পল। হ্যাঁ, এই 100 দিয়ে এই 100 কাটা, এই 50 দিয়ে এটা যাবে দুইবার, তাহলে উপর হচ্ছে এন, নিচে হচ্ছে 2n/2 প্লাস এখানে হচ্ছে 60 ইজ ইকুয়াল টু, এই পাশে দেখেন 5 11 55 5 20 100, 5 দিয়ে কাটছি, তাহলে উপর হচ্ছে, উপরে কি হচ্ছে দেখেন তো, n প্লাস 100 এর সাথে 11 গুণ আর নিচে হলো 20। আচ্ছা থাকে, এইভাবে থাক, সমস্যা নাই, সমস্যা নাই। এবার 20 দিয়ে পাশে গুণ করে দেন, এই 20 দিয়ে পাশে গুণ করেন, তাহলে n/2 ইন্টু 20 প্লাস এই 60 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 11 দিয়ে গুণ করেন, 11n প্লাস 10 দিয়ে 11 কে গুণ করলে 110। ওকে, এবার এই 2 দিয়ে এটা যাচ্ছে 10 বার, তাহলে 10n, এটা হচ্ছে 10n প্লাস 6 দুগুণী 12 আর 2টা শূন্য 1200 ইজ ইকুয়াল টু 11n প্লাস 1100। এবার n গুলো এক পাশে নিয়ে আসেন, এই পাশে আছে 10n আর এই 11n এই পাশে নিয়ে আসেন, তাহলে মাইনাস 11n ইজ ইকুয়াল টু ওই পাশে আছে 1100 আর এই 1200 ওই পাশে যা বিয়োগ হবে মাইনাস 1200। 10n থেকে 11 গেলে মাইনাস n ইজ ইকুয়াল টু 1100 থেকে 1200 গেলে মাইনাস 100, মাইনাস মাইনাস ক্যান্সেল, n ইজ ইকুয়াল টু 100, তাহলে n এর মান 100, n এর ভ্যালু 100। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, n প্লাস 100 কোথায় কোথায়? শ্রাবণী ঋতু কোথায় বলছেন n প্লাস 100? হ্যাঁ হ্যাঁ, এই n প্লাস 100, এটা n প্লাস 100, রাইট, n প্লাস 100, ওইটা n প্লাস 100, তাহলে এই যে 1100 হবে এই জায়গা, পরে আবার 1100 লিখছি, ওই যে আবার 1100, n প্লাস 100। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই যে n প্লাস 100, এখানে তো কাটাকাটি করি নাই, কাটাকাটি করছি 5 দিয়ে, এখানে 5 11 55 5 20 100, তবে জাস্ট 11 দিয়ে এটাকে গুণ আর নিচে আছে 20, ওই 20 দিয়ে আবার এই পাশে গুণ করে দিছি আর 11 দিয়ে এই পাশে গুণ করে দিছি। ক্লিয়ার? আপনারা কি অঙ্কটা বুঝছেন না? অঙ্কটা বোঝার কথা। মানে শোনেন, এই যে এই লাইনটা সাজানোটাই গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন প্লিজ, আমি ক্লোজ করব, আমাদের শীটে যত অঙ্ক আছে সব শেষ। এবার এক্সট্রা অঙ্ক করাবো, একটা ক্লাস নিব এক্সট্রা অঙ্ক করানোর জন্য,
যেখানে যত শতকরার যত এক্সট্রা অঙ্ক মানে পরীক্ষাতে আসছে বাট আমাদের শিটের মধ্যে ইনক্লুড করতে পারিনি বা আমার চোখের আড়াল থেকে গেছে, কিন্তু ওগুলো তো করে দিতে হবে পরীক্ষায় যদি আসে, কমন পড়ার প্রবাবিলিটি বাড়বে। হ্যাঁ বলেন, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। আমরা হ্যাঁ ব্র্যাকেটে হ্যাঁ ঠিক করে দিছি, এটা পার্বতী রানী ঠিক করে দিছি আপু। কোশ্চেন থাকলে বলবেন, না থাকলেও বলবেন, আমরা ক্লোজ করব। প্লিজ দ্রুত রেসপন্স করেন। যদি না থাকে কোশ্চেন তাহলে বলেন যে ক্লিয়ার। এরপরে আমরা শুরু করবো হচ্ছে এই চ্যাপ্টার আর একটা এক্সট্রা ক্লাস হবে, তো এক্সট্রা ক্লাসের পর আমরা শুরু করবো হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, যেখান থেকে প্রত্যেকবার একটা প্রশ্ন আসবেই, মাস্ট আসবে। কোনো রেসপন্স করছে না কেউ, তার মানে কি কোনো সমস্যা নাই? প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে। কালও একটা ক্লাস হবে, আগামীকালও একটা ক্লাস হবে, ঠিক আছে? রবিবার সোমবারে আমি হয়তো 2টা ক্লাস নিব। এই যে সপ্তাহে আমাদের যে ক্লাসগুলো মিস গেল সেই ক্লাসগুলো আমি পোষাই দিব, সমস্যা নেই। আচ্ছা ক্লিয়ার বলছেন সবাই, তার মানে সবকিছু ঠিক আছে, ওকে ফাইন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর শতকরা রিলেটেড কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে পারেননি, সমাধান করতে পারেননি, এরকম যদি থাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন, আমি যদি এই এক্সট্রা অঙ্কের মধ্যে অ্যাড করে দিব, সমস্যা নাই। আর আমি আপনাদেরকে আগেই বলছি আমি একটা হটলাইন সার্ভিস চালু করব, যেখানে আপনারা বিগত সালে বিভিন্ন যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করতে পারছেন না, সেইগুলা আমাকে ইনবক্স করবেন, বা আমি যে কোনো একটা সিস্টেম করব, সেখানে সবগুলো অঙ্কগুলো কালেকশন নিয়ে, মানে আমি ক্লাসে করাতে পারিনি বা আমার চোখের আড়ালে থেকে গেছে বা নতুন করে পরীক্ষাতে আসছে বাট আমি ক্লাসে করাইনি, এরকম যদি ঘটে সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আমরা হটলাইন সার্ভিস, মানে সোজা কথা আপনি যে সকল প্রশ্ন সমাধান করতে গিয়ে ক্লাসেও হয়নি বা আমি করাইনি, আপনি পারছেন না, সেই সকল প্রশ্নের সমাধান নিয়ে আমার একটা প্রোগ্রাম আসবে 47 BCS এ। 47 BCS এর নতুন ফিচার এটা, 47 যে কোর্সটা আসবে সেই 47 কোর্সের নতুন ফিচার, যেখানে হটলাইন সার্ভিস বলছি এখানে, মানে আপনি যে সকল সমস্যার সমাধান ক্লাসেও পাননি, আবার আমি মানে নিজে করতে পারছেন না, সেগুলোর সমাধান নিয়ে আমি নতুন কোনো আয়োজন থাকবে, সমস্যা নেই। তার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আমি চাচ্ছি যে একজন মানুষ যেন একটা গণিত কোর্স করার পরে এখান থেকে যেন সকল সমস্যার সমাধান পায়, আমার টার্গেট এখন এটা, ঠিক আছে? একটা কোর্স আমার কাছে করলেন, যদি কোর্সের মতো কোর্সই না হয় তাহলে আর কি সমাধান হলো, তাই না? আমি কোর্স করালাম, টাকা নিলাম আর সে আপনাকে ছেড়ে দিলাম, বিষয়টা এরকম না। আমি চাচ্ছি গণিতের একটা পূর্ণাঙ্গ কোর্স, যেটা করে একজন মানুষ সেই লেভেলের উপকার পাবে, যাতে সোজা কথা সব প্রশ্ন তো ক্লাসে সলভ হচ্ছে, ম্যাক্সিমাম টাইপ হয়ে যাচ্ছে, বাট এর বাইরেও যে 2-1টা আমার চোখের আড়ালে থেকে গেছে, হয়তো আমি খুঁজে পাইনি, সেটাও যেন সমাধান হয়ে যায়। তার জন্য আমি 47-এ এই নতুন প্রোগ্রাম, 47-এর নতুন ফিচার, মানে 47 BCS এর যে কোর্স আসবে সেখানে নতুন ফিচার এটা, যে কি বলেন তো, যে একজন মানুষ হটলাইন সার্ভিস পাবে, অর্থাৎ ক্লাসে করানো হয়নি বা যে এমন কিছু সমস্যা সে ফেস করতেছে যেগুলো ক্লাসেও সমাধান হয়নি, আবার যে জিনিসগুলা মানে নিজেও পারছে না, সেইগুলোর সমাধান কে দিবে? আমি ইনশাল্লাহ দিব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।